আগের দিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো চট করে একবার রিক্যাপ করে নিই। তার জন্য আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। তো বেসিক আইডিয়া হচ্ছে আমাদের কোর্সে যা আছে তার মধ্যে প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নাম্বার থিওরি। সেই অনুযায়ী আমরা শুরু করেছিলাম, এবং নাম্বার থিওরির মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমাদের কোর্সে দারুণভাবে কাজে লাগবে, মোস্টলি গ্রুপ রিং আর কিছুটা পার্ট অফ ফিল্ড। তো তার জন্য আমরা বেশ একটা ইন্টারেস্টিং অবজারভেশন পেয়েছিলাম যে গ্রুপ থিওরির যে আজকে যে ডেফিনেশন আমরা দেখি সেই অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশনের যারা জনক জর্ডান এবং ডিয়াক, তারা এই যে চারটে প্রপার্টি হোল্ড করলে একটা নন এমটি সেটকে আমরা গ্রুপ বলি, সেই ধরনের কনসেপ্ট তারা দিয়েছিলেন। এগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশন। কিন্তু এখানে করতে গিয়ে আমরা কয়েকটা মজার অবজারভেশন দেখেছিলাম যে ল্যাগ্রাঞ্জেস থিওরেম বা অ্যাবেলিয়ান গ্রুপ বা নর্মাল সাবগ্রুপ বা কসিস থিওরেম ক্যালিস থিওরেম, এগুলো নাম শুনেই মনে হয় অ্যাজ ইফ যেন যার নামে যে থিওরেমটা তারাই প্রথম এটা ডিসকভার করেন। ফর এক্সাম্পল ল্যাগ্রাঞ্জেস থিওরেম, খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে যেন ল্যাগ্রাঞ্জেসই এই থিওরেমটা স্টেটমেন্ট দিয়েছিলেন। কিন্তু আমরা আগের দিন অবজার্ভ করেছিলাম যে এই থিওরেম গুলোর একটাও তারা কিন্তু নামকরণ করে যাননি। কারণ ল্যাগ্রাঞ্জেস 1736 থেকে 1813 অব্দি ছিলেন, ওয়ারাস এই ডেফিনেশনটা মোটামুটি 1870 নাগাদ এই অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশনটা হয়। ফলস্বরূপ গ্রুপের যে অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশন, এনাদের মধ্যে কেউই কিন্তু সেই অ্যাকচুয়াল ডেফিনেশন জানতেন না। তাহলে এই নামগুলো কিভাবে এসেছিল? আমরা দেখেছিলাম যে জর্ডন অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি উনি খুঁজে খুঁজে দেখেছিলেন প্রথম কারা কিভাবে এই কনসেপ্ট গুলো কাজে লাগায়। পরবর্তী ক্ষেত্রে আমরা আরো দেখেছি বেশ কিছু বড় বড় ম্যাথামেটিশিয়ান গ্রুপ থিওরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তারপর আমরা দেখেছিলাম নাম্বার থিওরির কিছু মজার মজার ওপেন প্রবলেমস। তো নাম্বার থিওরির ওপেন প্রবলেম শুরু করতে গিয়ে যখন আমরা প্রথম একটু হিস্ট্রি দেখেছিলাম, হিস্ট্রি ঘাঁটতে গিয়ে প্রাইম নাম্বারস নিয়ে আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। তো অ্যারাউন্ড 300 বিসি, মানে আজ থেকে প্রায় 2300 বছর আগে ইউক্লিড প্রথম দেখিয়েছিলেন দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এবং তিনি ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিকও প্রুফ করেছিলেন। অথচ তার থিওরেমে কোনো অ্যালগোরিদম ছিল না যে অ্যালগোরিদম আমাদের বলে দিতে পারে যে কিভাবে প্রাইম নাম্বারস পাওয়া যেতে পারে। সেটা আমরা প্রথম হিস্টোরিক্যালি যেটা দেখেছিলাম যে গ্রিক ম্যাথামেটিশিয়ান এগেন এরিস্থেতনিস অ্যারাউন্ড 200 বিসি, মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে একটি মেথড বলেছিলেন, যেটা আজকে তোমরা সেই মেথডটা আমাকে ডিটেলসে বলবে, যেটা আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়েছিলাম। এরপরে দেখেছিলাম লং হিস্ট্রি, তারপর ফার্মাট এসেছিলেন, ফার্মাটের পর মার্সেনে অয়েলার, এনারা বেশ কিছু জিনিস করেছিলেন। বেশ কিছু ফেমাস থিওরেমস নিয়েও আমরা আলোচনা করেছিলাম। ফার্মাস লাস্ট থিওরেম, সেই ফার্মাস লাস্ট থিওরেম যিনি প্রুফ করেছিলেন তিনি হচ্ছেন অ্যান্ড্রু রিলস। এটারও খুব মজার ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, সেটাও নিয়েও আলোচনা করেছিলাম। এরপরে কিছু ওপেন প্রবলেমস দেখেছিলাম যেটা বুঝতে খুব সহজ, কিন্তু সেটা এখনো অবধি আনফরচুনেটলি বড় বড় ম্যাথামেটিশিয়ানরা, তাবড় তাবড় ম্যাথামেটিশিয়ানদের হাজার চেষ্টাতেও এটা এখনো অবধি সেই প্রবলেমগুলো স্টেটমেন্টের প্রুফ করা যায়নি। সেই জন্য এগুলোকে মোস্টলি কনজেকচার বলা হয়। তার মধ্যে একটা দেখেছিলাম গোলব্যাক কনজেকচার, সেটা আমরা সেজ ম্যাথে সেটার ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম যে কিভাবে এটা হয়। এরপরে দেখেছিলাম টুইন প্রাইমস কনজেকচার, তারপর একটা অ্যান্টি ইনটিউশন আইডিয়া দেখেছিলাম, এবং শেষে আমরা যেটা দেখেছিলাম যে এর পরে যেটা থাকে আরেকটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কোলাজ কনজেকচার। সেই কোলাজ কনজেকচার কিভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে এবং সেটা কেন এটা কনজেকচার এখনো অবধি, সেই নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো তোমাদের এগেন আমি একটা অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে যে কিভাবে যে আরো যে সমস্ত ওপেন প্রবলেমস, প্রচুর ওপেন প্রবলেমস এখনো কিন্তু পড়ে রয়েছে যেগুলোকে কনজেকচার বলতে পারো, সেই ধরনের কোনো একটা কনজেকচার প্রত্যেকে তোমাদের করতে বলেছিলাম, এবং আজকে আমরা ক্লাসের শেষের দিকে সেগুলো নিয়ে খানিকটা ডিসকাস করব। আমি আরো বলেছিলাম তোমাদের রিম্যান হাইপোথিসিস বলে যে কনজেকচারটা আছে, সেই হাইপোথিসিসটারও একটা প্রজেক্ট হিসাবে তোমরা করতে পারো। সেখানে কমপ্লেক্স নাম্বারস কিছুটা কাজে লেগেছে, প্রুফটা চাইনি আমি। আমি বলেছিলাম তার স্টেটমেন্টটা কি সেটা যেন সহজ ভাষায় যতটুকু আমাদের জ্ঞান আছে সেটার মধ্যে বোঝানোর মতো একটা স্টেটমেন্ট তৈরি করা। তো সেটা অবধি আমরা মোটামুটি দেখেছিলাম। তো এর সঙ্গে আরো যদি আমরা দেখি যে নাম্বার থিওরির কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস আছে কিনা। আচ্ছা, আজকে নাম্বার থিওরি নিয়ে যদিও বলবো, স্টিল আমি আরেকটা ইন্টারেস্টিং এবং আমার খুব প্রিয় সাবজেক্ট সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা।
সেটা নিয়েও একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড জিনিসগুলো করি। কারণ আমরা যখন মোস্টলি পড়াশোনা করি, আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি আন্ডার গ্রাজুয়েটে নাম্বার থিওরি বা লিনিয়ার অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়তাম, তখন যে প্রশ্নটা সব থেকে বেশি আমাকে হন্ট করতো সেটা ছিল যে এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র পড়ছি, এর কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? একটা ভেক্টর স্পেস, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিছু সেট আছে, কিছু এক্সটার্নাল ল অফ কম্পোজিশন আছে, তারা কিছু করে একটা জিনিস তৈরি করে, তো এর কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? পরবর্তী ক্ষেত্রে আমি যখন পিএইচডি করি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, তখন প্রথম আমি খানিকটা আইডিয়া পেয়েছিলাম যে কিভাবে রিয়েল লাইফে নাম্বার থিওরি বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা লিনিয়ার অ্যালজেব্রা দারুণভাবে প্লে করে। তো আমরা একটুখানি দেখার চেষ্টা করি কিভাবে লিনিয়ার অ্যালজেব্রা আমাদের হেল্প করে। তো লিনিয়ার অ্যালজেব্রা বললেই সবার প্রথমে আমাদের যেটা মাথায় আছে, কিছু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এবং তার সলিউশনস। এছাড়াও ধরো কিছু ম্যাট্রিক্স এর কথা আমাদের মাথায় আসে। সো প্রশ্ন হলো যে এই লিনিয়ার অ্যালজেব্রার কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখানো যাক। আচ্ছা, আমরা তো অ্যানিমেটেড মুভি অনেকেই দেখি। তো অ্যানিমেটেড মুভি বেশ ভালোই লাগে আমাদের। তোমরা শুনে অবাক হয়ে যাবে, এই যে অ্যানিমেটেড মুভি হয় তার পেছনে কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন দারুণ ভাবে কাজে লাগে। সো বুঝতেই পারছো যে একটা থেকে আরেকটা ম্যাপিং দিয়ে যদি আমি ট্রান্সফার করি, আমি অনেক সময় ঘুরিয়ে দিতে পারি কোনো একটা ফিগারকে, তার মিরর ইমেজ নিতে পারি, তার রিফ্লেকশন নিতে পারি। সো এই ধরনের জিনিসগুলো, গ্রাফিক্স এর যে রিপ্রেজেন্টেশন, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি বেশ খানিকটা লিনিয়ার অ্যালজেব্রা ডিপেন্ডেন্ট। শুধু তাই নয়, আমরা ধরো এইখানে আগের দিন আমরা সেজ ম্যাথ দেখেছিলাম, সেজ ম্যাথে অনেক বড় বড় ইকুয়েশন সলভ হয়েছিল। ফর এক্সাম্পল ধরা যাক, আজকেও যদি তোমরা দেখতে চাও, তাহলে এই সেজ ম্যাথ টাইপেরই একটা জিনিস, মানে এটা সেজ ম্যাথ, এইখানে ধরো বেশ কিছু জিনিস আমরা খুব সহজেই করতে পারি। ফর এক্সাম্পল ধরো এখানে একটা, এই কোডটা রিপ্রেজেন্ট করছে একটা বেসিক্যালি 3D ইমেজ, যেখানে একটা স্ফিয়ারের মধ্যে দিয়ে একটা প্লেন পাস করছে। মানে এইটা ধরো বলতে পারো একটা ভার্টিক্যাল একটা প্লেন, সেইটা যদি পাস করে, মানে বলটাকে যদি কাট করে, কিরকম তার রিপ্রেজেন্টেশন হবে। এই ধরনের জিনিস আমরা খুব সহজেই করতে পারি। ফর এক্সাম্পল এটা ধরো sin 1/x, যে কার্ভটা, আমরা কি বলি, অরিজিনের কাছে গিয়ে এটা খুব অসিলেটিং হয়ে যায়, খুব কাছাকাছি এলে সেটা খুব অসিলেট করে। তো এই ধরনের কার্ভটাকে আমি অ্যানিমেশন দিয়েও দেখাতে পারি। এই দেখো, এটা হচ্ছে একটা অ্যানিমেশন যেটা sin a/x এর কার্ভ, যেখানে এটা একটা ভ্যারি করছে এবং সেটাকে আমি একটা অ্যানিমেট করে দিয়েছি। ফলে দেখা যাচ্ছে যত এটা অরিজিনের কাছে যাচ্ছে তত এর অসিলেশনটা আরো বাড়ছে। তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা আন্ডার গ্রাজুয়েটে পড়ি, sin 1/x কার্ভটা কেমন এক্স্যাক্টলি দেখতে হয়, সেটা কিন্তু বিভিন্ন ধরনের ইউনিফর্ম কন্টিনিউটি থেকে শুরু করে অনেক জায়গাতেই প্রশ্নগুলো আসে। তো কেন এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে বা হচ্ছে না, এই ধরনের প্রশ্নগুলো যদি তোমার কার্ভটা চোখের সামনে থাকে, তাহলে দেখাটা খুব সহজ হয়ে যায়। এই ধরনের অনেক কিছু জিনিস করা যায় এখানে। তো যারা ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করো, ম্যাট্রিক্স এর ইনভার্সন বের করা বা ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের করা, এগুলো কিন্তু খুব সহজেই করা যায়। ফর এক্সাম্পল এখানে ধরো ইন্টিগ্রেশনের এই এরিয়াটা কত হবে, সেইটা চোখে দেখানো। বা ধরো একটা কার্ভ দিল, তার ডেরিভেটিভ কার্ভটা কিরকম দেখতে হবে, সেই অল ডেরিভেটিভস এর ইকুয়েশনস গুলো, এইগুলো একটা কার্ভের পর পর যদি ডেরিভেটিভ করো, তোমার যদি মনে হয় সেগুলোকে ডিফারেন্ট কালার দিয়ে তুমি রিপ্রেজেন্ট করবে, তাহলে তুমি ডিফারেন্ট কালার দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। তো এই এই ধরো যখন আমরা সিকোয়েন্স পড়ি, সিকোয়েন্স বা সিরিজ পড়ি, একটা কনভার্জেন্টের যে কনসেপ্ট আসে, সেইগুলো দেখো এইটা দিয়ে খুব সুন্দর করে প্লট করতে করতে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে জিরোর দিকে টেন্ড করছে। সুতরাং এইটা সিরিজ বা সিকোয়েন্সের ক্ষেত্রে তুমি চট করে দেখতে পারবে যে কি জিনিসটা হচ্ছে। এইখানে হচ্ছে প্লট, এটা হচ্ছে আহ 1/n আছে, এটা মাইনাস করলে হতো হয়তো, যাই হোক, এটা 1/n এর সিকোয়েন্সটা, এটা যখন 220 আছে তখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিচের দিকে নামছে। এটাকে যদি তুমি 200 করে দাও, দিয়ে যদি রান করো, তাহলে দেখবে একটু সময় নেবে। প্রথমটা, সেজ ম্যাথের প্রথমটা করতে একটু সময় লাগে, কিন্তু তার পরের গুলো আস্তে আস্তে কুইক হয়ে যাবে। ধরো যদি 200 করো, তাহলে দেখো আগে যেমন 20টা দিয়েছিলাম, তাহলে আস্তে আস্তে যাচ্ছিল বোঝা যাচ্ছে, কিন্তু এখন দেখো এটা অলমোস্ট জিরোই হয়ে গেছে। তো এই ধরনের কনসেপ্ট গুলো কিন্তু ভার্চুয়ালি বা তুমি ভিজুয়ালি খুব সুন্দর এক্সপ্লেন করতে পারো। যখন তোমরা আন্ডার গ্রাজুয়েটে শুরু করেছো, তখন যদি এই ধরনের জিনিসগুলো আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু তোমাদের কাছে কনভার্জেন্টের কনসেপ্ট গুলো কি হয় এক্স্যাক্টলি,
যে এইখানে দেখো যদি একটা ছোট ইন্টারভ্যাল নিই তাহলে তার মধ্যে অসংখ্য পয়েন্ট চলে আসবে। এটা মাত্র আমি 100 অব্দি নিয়েছি, এটা 1000, 10,000, 1 কোটি যদি নিতাম তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যেত, একটা লাইনের মতো দেখাতো। সিমিলারলি যারা গ্রাফ থিওরি, আমরা কিছুটা গ্রাফ থিওরিও করব, সেখানেও যদি দেখাতে পারি যে কি সুন্দর এখানে গ্রাফ ড্র করা যায়, এটা একটা পিটারসন গ্রাফ। সেই গ্রাফ কনসেপ্টটাও তোমাদের কাছে এখন হয়তো ক্লিয়ার নয়, আমাদের এই কোর্সে খানিকটা গ্রাফ নিয়েও আমরা ডিসকাস করব। তো এইখানে এই ধরনের অনেক জিনিসপত্র, আগের দিন আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম, কোলাজ কনজেকচার, টুইন প্রাইম কনজেকচার, বা ধরো গোলব্যাক কনজেকচার, কি সুন্দর এখানে ইমপ্লিমেন্ট করা গেছে। এইটা দিয়ে খুব সুন্দর কয়েকটা জিনিস দেখানো যায়, কতটা পাওয়ার তাহলে বুঝতে পারবে তোমরা, অনেক কিছু করা যায় এটা দিয়ে, আমরা পরে আসছি সেগুলোয়। ধরা যাক আমি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ধরো 5, 5 ফ্যাক্টোরিয়াল কত হয় একটু বলো কেউ মাইক অন করে, 5 ফ্যাক্টোরিয়াল কত হয়? 120। 5 ফ্যাক্টোরিয়াল 120, দেখো খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা তুমি কত ফ্যাক্টোরিয়াল অবধি বের করেছো? আচ্ছা তোমার কি মনে হয় তুমি 50 ফ্যাক্টোরিয়াল কোনোদিন চোখে দেখেছো? মনে হয় না দেখেছো। 50 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এইটা। কত তাড়াতাড়ি উত্তর দিচ্ছে দেখো, তোমার মনে হলো 50টা একটু কম হয়ে যাচ্ছে, একটু 500 দিয়ে দেখি। 500 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এইটা। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলি, অনেক সময় 50 ফ্যাক্টোরিয়াল বের করতে দেয় না বা 500 ফ্যাক্টোরিয়াল বের করতে দেয় না, কিন্তু যেটা বের করতে দেয় এই ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো থাকবে তার একটা কাউন্ট বের করতে দেয়। ফর এক্সাম্পল যদি আমি বলি 500 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো থাকবে, উত্তরটা কি হবে চট করে বলো তো। কেউ এই জিরো গুলো কাউন্ট করে বলতে পারো, কেউ অঙ্ক কষে বলতে পারো, দেখি কতগুলো জিরো হবে। চট করে কেউ একজন বলো। স্যার 55টা। কিভাবে বের করলে? স্যার ওই 10 থেকে স্যার 50 অব্দি, স্যার 500 অব্দি স্যার 50টা, তারপরে 100, 200, 300, 400, 500 স্যার স্যার 5টা করে। 124টা। স্যার 124টা। আচ্ছা 124টা কিভাবে বললে? স্যার পাওয়ার অফ 5 ক্যালকুলেট করলাম, এখানে পাওয়ার অফ 5 কতগুলো আছে। তো যদি পাওয়ার অফ 5 মানে একবার করে আসছে এরকম 100 বার আছে, 500/5, তারপরে 25, 25 এরটাই দুবার করে আসছে সেই জন্য আরেকবার থাকবে, তো সেই জন্য 500/25 20, তারপরে 125-এ 3বার করে আসছে আরেকটা এক্সট্রা, তো সেইখানে 4টে, তো 124টা। আচ্ছা, আর বাকি কার কি মনে হচ্ছে? আর কারো কোনো? বলো কেউ। 55ই মনে হচ্ছে। আচ্ছা 55 আর 140, তাই তো? তাহলে আপাতত স্যার 140 না, 124, 124, 124 আচ্ছা বললাম। 124, আচ্ছা এতগুলো জিরো আছে, তার বেশি জিরো নেই। ঠিক আছে, এইটাকে একটু কপি করে নি। চট করে উত্তর পেয়ে গেলে, এটা হচ্ছে মেকানিক্যাল উত্তর 124। আচ্ছা যে 55 বললে এবার সে বুঝতে পারছো কি অসুবিধা হয়েছিল তোমার? না স্যার, বুঝলাম না এখানটা। আচ্ছা তুমি খেয়াল করো, লাস্টে জিরো আসতে গেলে কে তোমাকে সাহায্য করবে? 5 আর 2। 5 আর যে কোনো ইভেন নাম্বার, 2 হতে হ্যাঁ। পারে, 4 হতে পারে, 6 হতে পারে, যার মধ্যে ইভেন আছে সে সাহায্য করবে।
কিন্তু দেখা যাচ্ছে যে 500-র মধ্যে যতগুলো এরকম টাইপের ইভেন্ট মানে টু আছে, কমন নিয়ে যদি টু আছে, তার সংখ্যাটা বেসিক্যালি অনেক বেশি দেন নাম্বার অফ ফাইভস। ফাইভ, ফাইভ স্কোয়ার, ফাইভ কিউ এর থেকে সেই সংখ্যাটা কিন্তু টু এর পাওয়ারের সংখ্যাটা অনেক বেশি। সুতরাং তোমার এদের মধ্যে ধরো 2 রয়ে গেল, 5 শেষ হয়ে গেল, তাহলে তো আর 10 আসার সম্ভাবনা নেই। না। তার মানে তোমাকে দুটোই লাগবে, শূন্য পেতে গেলে লাস্টে দুটোই লাগবে, 2ও লাগবে আবার 5ও লাগবে। এবার ধরো 2-এর এই যে 2 যতগুলো আছে সেই সংখ্যাটা দেখা গেল অনেক বেশি দেন ওই 5-এর সংখ্যাটা। তাহলে তো তোমার এদের মধ্যে মিনিমাম ক্যালকুলেট করলেই হবে। তার মানে বেসিক্যালি 2 আর 5-এর মধ্যে 5টাকে প্রাধান্য দিলেই হবে, কারণ 5 শেষ হয়ে গেলে 2 বেঁচে থাকলেও সে আর লাস্টে জিরো করার ক্ষমতা নেই, কারণ 2 আর 5 একসঙ্গে মিলেই জিরো করতে পারে। তাহলে 5-এর ভ্যালুগুলো ক্যালকুলেট করলেই হবে। আচ্ছা, এটা 500-র বদলে 50 দিয়ে দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 50-এর মধ্যে তুমি তোমার কথা অনুযায়ী 5-এর মাল্টিপল গুলো নিশ্চয়ই সাহায্য করবে, তাহলে 5 সাহায্য করবে, 10 সাহায্য করবে, 15 সাহায্য করবে, 20 সাহায্য করবে, 25 সাহায্য করবে। এবার একটু ভেবে দেখো 5 আর 25 এই দুটো যেটা আছে, 5 আর 25-এর মধ্যে ডিফারেন্সটা কি? 5 কিন্তু একবার 2-এর সঙ্গে মিলে একটা জিরো করে দিল, তার মানে 5-এর কাজ শেষ হয়ে গেল। কিন্তু যখন 25 থাকবে, 25 কিন্তু একটা 5-এর মাল্টিপল ওকে 2-এর সঙ্গে বা কোনো আগের ইভেন নাম্বারের সঙ্গে জিরো করতে পারে, তার সঙ্গে কিন্তু আরেকটা 5x5ও রয়ে গেছে, সেই 5টা পরের 5টাও কিন্তু আরেকটা কারোর সঙ্গে জিরো করতে পারে। ফলস্বরূপ তোমার 5 স্কোয়ার কিন্তু দুবার কাজে দিচ্ছে। এবার খানিকটা হিন্টস পেলে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? কারো বুঝতে অসুবিধা হলে বলো। স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলেন স্যার। আচ্ছা, কোন জায়গাটা বলো। আচ্ছা, যে যে করেছে তাকেই বলতে বলি। কল্পক করেছিল বোধহয় 124, কে উত্তর দিয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমিই বলো তাহলে, তাহলে তোমারও বলার অভ্যেসটাও হবে। বলো। তো যেহেতু সব এখানে একটা 10 তৈরি, জিরো আসতে গেলে 10 তৈরি করতে হবে, তো 10-এর জন্য আমার 2 আর 5 লাগবে। এবার আমি বড় সংখ্যাটা নিয়ে দেখবো, যেহেতু ছোট সংখ্যাটা তার থেকে অনেক বেশি বার আসবে। তো বড় সংখ্যাটাই হচ্ছে এখানে 5, প্রাইম ফ্যাক্টরাইজেশনে এখানে 5টা হচ্ছে বড় সংখ্যা। তো 5 নিয়ে দেখতে গেলে এখানে কতবার 5 আছে, তো 500-র মধ্যে শুধু 5 আছে, 500/5 100 বার। এবারে যেখানে 5-এর স্কোয়ার বা 5-এর কিউব বা 5⁴ হবে, সেখানে একবার করে এক্সট্রা বা দুবার করে এক্সট্রা 5 চলে আসবে। তো সেই জন্য আমি 5 স্কোয়ারের ক্ষেত্রে দেখবো। তো 500/25 দেখলে আমি দেখবো যে সেরকম 20টা সংখ্যা আছে। তো এবারে 5 কিউব দেখলে সেখানে আরো একবার করে এক্সট্রা 5 এসছে। তো 5 কিউব 125 দেখলে সেটা 4 বার আছে। তো 100 + 20 + 4 124। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যাদের এখনো যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা যেটা করবে সিম্পলি 25 ফ্যাক্টোরিয়াল অব্দি দেখো। ঠিক আছে, 25 ফ্যাক্টোরিয়ালটা পরপর লেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। গুণ করতে হবে না, জাস্ট পরপর লিখবে। তাহলে দেখবে যে 5, 10, 15, 20, 25, এই যে 25 এলো, এই 25টা কিন্তু আগের দুজনকে দুটো জিরো আনতে হেল্প করবে। ঠিক আছে, ফলে সেইটা বুঝলেই দেখবে জিনিসটা বোঝা হয়ে গেছে। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন বলো যে অসুবিধা হয়েছে। আমার মনে হয় একটু লিখলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। সুতরাং দেখো এটা কতটা পাওয়ারফুল এই সফটওয়্যারটা। আচ্ছা, এইখানে ধরো মনে হলো তোমার 500 ফ্যাক্টোরিয়ালটা একটু ছোট, আর একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমার মনে হলো দিয়ে দেখি যে কেমন হয় আর কি। 500 ফ্যাক্টোরিয়াল, 500 ফ্যাক্টোরিয়ালও কিন্তু এ করে দিল। 500 নয়, 5000 ফ্যাক্টোরিয়াল। না, এটা কত? 500 ফ্যাক্টোরিয়াল দেখো, এটা হচ্ছে চোখের নিমেষে করে দিচ্ছে। প্রথমটাই খালিও একটু টাইম নেয়। এটা ছিল 5000 ফ্যাক্টোরিয়াল। 5000 ফ্যাক্টোরিয়ালের যেটা তুমি এমনিতে ভাবতেই পারো না কোনোদিন, এখানেও তুমি লাস্টে কতগুলো জিরো আছে সেটা ওইভাবে অঙ্ক কষে বের করে ফেলতে পারো। আচ্ছা, তোমার যদি মনে হয় 5000টাও তোমার কাছে একটু ছোট, তাহলে আরেকটু অপটিমিস্টিক হয়ে আমরা 50,000 ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করি। আশা করি আমার কম্পিউটারটা ভেঙে পড়বে না। দেখা যাক কি দাঁড়ায়।
50,000 ফ্যাক্টোরিয়াল। দেখো সময় লাগছে, আলটিমেটলি করে দিয়েছে। এবার এইটা ও স্ক্রিনে দেখাতে চাইছে না, বলছে স্ক্রিনটা তোমার ভরে যাবে, অসুবিধা হবে, আমি একটা আলাদা ফাইলে করে দিচ্ছি। এটা হচ্ছে 50,000 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। কেউ চেক করবে ঠিক করেছে না ভুল করেছে? যদি চেক করতে চাও বলবে, আমি তোমাদের এটা গ্রুপে পাঠিয়ে দেবো, তাহলে যোগ বিয়োগ গুণটা ঠিক করেছে কিনা সেজ সেটা দেখতে পাবে। So this is a very powerful software. Most interestingly এবং importantly, this is a free software. তার মানে এটা হচ্ছে ওপেন সোর্স অ্যান্ড ফ্রি সফটওয়্যার, যেটা যে কেউ ডাউনলোড করতে পারে, যে কেউ চালাতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অফ দা অপারেটিং সিস্টেম। এটা সব ভার্সনেই চলে, তবে সেই রকম ভার্সন তোমাকে ডাউনলোড করতে হবে। যাদের উইন্ডোজ মেশিন আছে তাদের জন্য চলবে, যাদের লিনাক্স আছে তাদের জন্য চলবে, যারা ম্যাক আছো তাদের জন্য চলবে। নট অনলি দ্যাট, এখানে ক্লাউড সিস্টেমেও কিছু করা যায়। ফর এক্সাম্পল, তুমি যদি জাস্ট নেটে সেজ ম্যাথ দাও, SAGEMATH দিয়ে এন্টার দাও, তাহলে দেখো এইখানে ওপেন সোর্স সফটওয়্যারের ডিটেলস চলে এসছে। সেজ ম্যাথ এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তুমি অনলাইনে, তোমার যদি ইন্টারনেট থাকে তাহলে তুমি ওখানে লগ ইন করে, আমি যেটা লোকাল মেশিনে করছি তুমি সেটা ক্লাউডে করতে পারবে। তো এই জিনিসটা তোমার মোবাইল থেকেও সম্ভব, তুমি মোবাইলেও 500 ফ্যাক্টোরিয়াল 5,000 ফ্যাক্টোরিয়াল বের করতে পারবে, এবং সেইটা তোমার লোকাল মেশিনে হবে না, সেইটা ক্লাউডে। ক্লাউড কম্পিউটেশন বলে এখন একটা জিনিস আছে, এখন নতুন আবার কনসেপ্ট বেরিয়েছে, ফগ বলে একটা এক্সট্রা কনসেপ্ট এসছে। ক্লাউডের পর ফগ আর কি, ফগ মানে আমরা যেটা কুয়াশা বলি। তো ক্লাউড কম্পিউটেশন চলছিল, এখন তার থেকেও আপডেটেড ভার্সন যেটা এসছে সেটাকে বলা হয় ফগ কম্পিউটেশন। তো যাই হোক, সেগুলো অন্য অ্যাসপেক্ট। কিন্তু এই ক্লাউডে, মানে ক্লাউড কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তোমার লোকাল মেশিনের তো একটা লিমিটেশন আছে। আজকে মোবাইলে তো আর ল্যাপটপের মতো অত প্রসেসিং স্পিড নেই, তাহলে তোমার মোবাইলে চালাতে গেলে তুমি কি করবে, তুমি কানেক্ট করবে এই ক্লাউডে। এখানে এটা অনলাইনে চলছে, তোমার ইন্টারনেট থাকলে তুমি সেখানে ক্লাউডে কানেক্ট করতে পারো, তুমি সেখানে তোমার নামের একটা অ্যাকাউন্ট খুলতে পারো, যেরকম জিমেলে তোমরা খোলো, সেই অ্যাকাউন্টে দাঁড়িয়ে বা বসে তুমি সেখানে কিন্তু এই ধরনের কনসেপ্টস গুলো তুমি চালাতে পারো, যেটা আমি এখন করলাম। তো এইগুলো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই মুহূর্তে তোমরা পরে যখন সময় পাবে, তোমরা সেজে গিয়ে, সেজ ম্যাথে গিয়ে এই জিনিসটা কিন্তু করে নেবে। যারা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এখন থেকে সিবিসিএস এ কিন্তু এই সেজ ম্যাথটা ইনক্লুড করা হয়েছে। ফলে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অ্যাজ আ কোর্স এই সেজ ম্যাথটা করে। আরেকটা অপশন আছে সেজ ম্যাথ অথবা আর বলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো সেজ ম্যাথ বেসিক্যালি ইজ বেসড অন পাইথন অ্যান্ড সি। সো এটাকে বেসিক্যালি সাইথন ল্যাঙ্গুয়েজে লেখা হয় বলা হয়, এবং এটা পাইথনের কোডগুলো অনেক ক্ষেত্রেই সাপোর্ট করে, মোস্টলি পাইথন 3 ইউজ করে। তো সেই রিলেটেড জিনিসপত্রগুলো পরে জানা যাবে। তোমরা যদি ডাউনলোড করতে চাও এখানে দেখতে পারো, তোমরা যদি অনলাইনে কোক্যালক করতে চাও, মানে অনলাইনে যদি তোমরা দেখতে চাও, তাহলে এখানে তোমরা অ্যাকাউন্ট খুলে তোমরা সেখানে কাজকর্ম করতে পারো। শুধু তাই নয়, এখানে রিলেটেড যদি প্রচুর হেল্প, তুমি জাস্ট সেজ ম্যাথ দিয়ে হাউ টু রাইট ফ্যাক্টোরিয়াল, ফর এক্সাম্পল যদি আমি লিখি হাউ টু রাইট ফ্যাক্টোরিয়াল ইন সেজ ম্যাথ দিয়ে যদি তুমি গুগলে সার্চ করো, দেখো এখানে পুরো ম্যানুয়াল প্রচুর হেল্প তোমার কাছে চলে আসবে, যেটা দেখে তুমি কিভাবে ফ্যাক্টোরিয়াল লিখতে হয় সমস্ত কিছু ইনফরমেশন তুমি চলে আসবে। এখানে ফ্যাক্টোরাইজেশন দেখাচ্ছে, ফ্যাক্টোরিয়াল রিলেটেড জিনিসপত্র চলে আসবে। প্রচুর ফাংশনস এর মধ্যে অলরেডি ইনবিল্ড আছে, যেগুলো তুমি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু দরকার। আচ্ছা, এইটা কি প্রসঙ্গে আমি বললাম সেটা হচ্ছে যে এই ধরনের যে প্যাকেজ আমি যেটা সেজ ম্যাথে দেখালাম, এই অনেকটাই এই ধরনের বড় বড় ক্যালকুলেশন করার জন্য একটা প্যাকেজ ইউজ হয়, সেটার নাম হচ্ছে ম্যাটল্যাব। এর পুরো নাম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। তো নাম শুনেই বুঝতে পারছো এইটার যে ভেক্টর ক্যালকুলাস মেথডে বা ভেক্টর মেথড বা ম্যাট্রিক্স খুব সুন্দরভাবে যারা হ্যান্ডেল করতে পারে যে সফটওয়্যার, সেটাই হচ্ছে ম্যাটল্যাব। কিন্তু আনফরচুনেটলি এই ধরনের ম্যাটল্যাব বা ম্যাথামেটিকা বলে আরেকটা সফটওয়্যার আছে, সেইগুলো কিন্তু ফ্রি নয়, সেগুলো কস্ট বেশ খানিকটা। মানে ধরো তুমি যদি করতে চাও 1,000-10 টাকা প্রায় তাদের দাম, সিঙ্গেল ইউজার যদি করতে চাও, তাহলে সেই জিনিসগুলো কিন্তু খরচা সাপেক্ষ। ওয়্যারএজ আমরা এই যে সেজ ম্যাথ যেটা বললাম,
সেটা ফ্রিলি অ্যাভেলেবল। তোমার যদি ইন্টারনেট থাকে তাহলেই তুমি ওটাকে ডাউনলোড করে লোকাল মেশিনে করতে পারো। নট অনলি দ্যাট, তোমার যদি লোকাল মেশিন না থাকে তাহলে তুমি চাইলে মোবাইল থেকেও অ্যাক্সেস করে করতে পারো, এবং পুরোটাই ফ্রি। তার মানে এটা হচ্ছে ওপেন সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি সফটওয়্যার। এইগুলো বলার মেন কারণ হচ্ছে এই ম্যাটল্যাব যেটা, সেটাও কিন্তু এর বেসিক যে কনসেপ্টটা সেটাও কিন্তু অনেকটাই লিনিয়ার অ্যালজেব্রার ওপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমরা ধরো লিনিয়ার অ্যালজেব্রার আরো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা ধরো অনেকেই MP3 গান শুনি, এখন MP4 হয়ে গেছে, বা অনেক সময় আমরা ডেটা কম্প্রেস করার জন্য জিপ ইউজ করি, টার জিপ এই ধরনের কনসেপ্ট গুলো ইউজ করি। এই MP3 এবং জিপ এইগুলোর পেছনেও কিন্তু প্রচুর লিনিয়ার অ্যালজেব্রার টেকনিক কাজে লাগে। নট অনলি দ্যাট, এখনকার দিনে বিগ ডেটা অ্যানালিসিস বা অ্যানালিটিক্স এই কথাটা কিন্তু খুব একটা বাজ ওয়ার্ড, মানে সবাই এখন মুখে মুখে ঘুরে বেড়ায় এই ধরনের টার্মস গুলো। তো লিনিয়ার অ্যালজেব্রার কিন্তু এখানে একটা দারুণ অ্যাপ্লিকেশন। তো ধরো আজকে যে তোমরা গুগলে কিছু সার্চ করছো, ধরো গুগলে একটা কিছু সার্চ করলে সেই সার্চের করসপন্ডিং তোমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছে যাচ্ছে। বা ধরো তুমি আজকে গুগলে বা জিমেলে দেখবে তোমাকে কথা যোগায়, মানে তুমি একটা কিছু ইমেল টাইপ করছো, তোমার কোনো একটা উত্তর দিতে চাইছো, দেখবে ও কিন্তু পুরো তোমার জিনিসটা পড়ে নেয়। মানে ধরো তোমাকে কেউ একটা মেল করেছে, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, আমি কি অ্যাসাইনমেন্ট জমা দেবো, বা আমি কি টাইম চাইছি, এই ধরনের যে জিনিসগুলো আছে সেই মেলগুলো কিন্তু গুগল অলরেডি পড়ে ফেলে। পড়ে ফেলে তুমি যখন রিপ্লাই দাও, তোমাকে দেখবে অনেক সময় অনেক হেল্প ওয়ার্ড বা সেন্টেন্সও জুগিয়ে দেয়, এবং অনেক ক্ষেত্রেই সেই সেন্টেন্স গুলো অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হয়। তাহলে প্রশ্ন হলো, গুগলের কোনো এমপ্লয় কি তোমার মেল পড়ে তোমাকে উত্তর যোগায়? তা নয়, এগুলো সবই অটোমেটিক হয়, এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দারুণভাবে কাজ দেয়। এছাড়াও দেখবে এখন নতুন কনসেপ্ট একটা এসছে, চ্যাটবট। চ্যাটবট মানে হচ্ছে যে আমরা ইউজুয়ালি যখন কোনো ধরো মোবাইলের সমস্যা হলো, বা এয়ারলাইন্স এর কোনো জায়গায় কোনো সমস্যা হলো, অনেক সময় আমরা হেল্পলাইনে ফোন করি। তো হেল্পলাইনে ফোন করলে ইউজুয়ালি যা হয় যে কেউ না কেউ ধরে ফোনে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একটা বিশাল লম্বা লাইন তোমাকে বলে 5 মিনিট 10 মিনিট ওয়েট করুন, ততক্ষণ ওরা ওদের বিভিন্ন গান বাজনা শোনাবে, তাদের কি কি জীবনে উন্নতি করেছে, কেন উন্নতি করেছে, তারাই যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার প্রচুর গান বাজনা তোমাকে শোনাবে। শোনানোর পর হয়তো 15 মিনিট পর তুমি লাইন পেলে, তোমার যা কোয়ারি সেগুলো শুনলো, অনেক সময় রিজলভ হয়, অনেক সময় রিজলভ হয় না। তো সেইখানে একটা এমপ্লয়কে এঙ্গেজ করতে হয় যে পার্সোনালি তোমাকে জিনিসগুলো শুনে তোমাকে তার মতো করে উত্তর দেবে। এখনকার দিনে যেটা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে চ্যাট বট বলে একটা জিনিস কনসেপ্ট নতুন এসছে। চ্যাটবট মানে কি? সেটা হচ্ছে অটোমেটিক একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে তুমি যদি ইনপুট দাও, সেই ইনপুটটা ও বুঝে চেষ্টা করবে তোমাকে উত্তর দেওয়ার। ফর এক্সাম্পল, অনেক ক্ষেত্রে ধরো আমি যেমন দেখেছি আমাদের গাড়ির ইন্স্যুরেন্সের জন্য যে রিলায়েন্স কোম্পানির এরকম একটা চ্যাটবট আছে। তুমি যদি ওকে মেসেজ করো, ফর এক্সাম্পল আমাকে, আমার যে গাড়ির ইন্স্যুরেন্সের যে কাগজ, সেই কাগজ আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি জাস্ট একবার টেস্ট করার জন্য লিখেছিলাম যে আমার ইন্স্যুরেন্স নাম্বার এত, ক্যান ইউ সেন্ড মি ব্যাক অর রিসেন্ড মি দিস ডকুমেন্টস ফর মাই কার ইন্স্যুরেন্স। ও কিন্তু সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর হ্যালো হাউ আর ইউ করে আমাকে পিডিএফটা পাঠিয়ে দিল। তো এই ধরনের চ্যাটবট গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে তোমার যে প্রশ্নগুলো সেগুলো বুঝে নেয়, বুঝে নিয়ে সে প্রপার উত্তর দেওয়ার চেষ্টা করে। এরকম হতে পারে যে তোমার ডোমেনের বাইরে প্রশ্ন হলো, ফর এক্সাম্পল আমি কার ইন্স্যুরেন্সকে জিজ্ঞাসা করলাম, ওই কোম্পানির চ্যাটবটকে জিজ্ঞাসা করলাম করোনার এখন মার্কেটে কি ভালো ওষুধ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা আউট অফ ওর নলেজ হবে, তখন ও বিনীতভাবে বলবে যে আমার পক্ষে জানা নেই এই খবরটা, আপনি আহ, অন্যভাবে ট্রাই করুন, বা একটা বিনীতভাবে বলবে যে আমি এটা জানি না। এই ধরনের জিনিসের অনেক সুবিধেও আছে, যেরকম কিছু কিছু অসুবিধেও আছে। এখন সেগুলো নিয়েও খুব রিসার্চ হচ্ছে, সেগুলো খুব একটা ইন্টারেস্টিং টপিক। এয়ারলাইন্সের একটা কোম্পানির, এয়ারলাইন্সের এটা একটা খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল দেওয়া হয়, একটা কোম্পানির এয়ারলাইন্সের এরকম একটা চ্যাটবট ছিল। তো এক ব্যক্তি, সে তার লাগেজ নিয়ে উঠেছে ফ্লাইটে। তো সে যখন নাবে তখন তার লাগেজটা মিসিং ছিল। ঠিক আছে, পরে সে খোঁজ খবর নিয়ে জানে তার লাগেজটা মুম্বাইতে সেফলি ল্যান্ড করেছে। সে নেমেছে চেন্নাইতে, আর তার লাগেজ চলে গেছে মুম্বাইতে।
স্বাভাবিকভাবেই কিছুদিন পর তার কাছে আবার সেইটা ফেরত আসবে, কিন্তু যা হ্যারাসমেন্ট হওয়ার হবে। উনি কি করেছিলেন, একটা চ্যাট বক্সে মেসেজ লিখেছিলেন যে আই ল্যান্ডেড ইন চেন্নাই সেফলি অ্যান্ড মাই লাগেজ ল্যান্ডেড সেফলি ইন মুম্বাই। এটা কিন্তু খুব একটা সিম্পল মেসেজ, কিন্তু চ্যাটবট ওতে উত্তর দিয়েছিল, উই আর ভেরি হ্যাপি, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস, আমরা খুব খুশি হয়েছি আপনি যাত্রা করেছেন, আপনার যাত্রা নিশ্চয়ই উপভোগ করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখো, এইটা ছিল বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, যে আমি সেফলি চেন্নাইতে ল্যান্ড করেছি এবং আমার লাগেজ সেফলি ল্যান্ড করেছে মুম্বাইতে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে খুব আহ হাসি খুশি মনে সে উত্তরটা দেয়নি। কিন্তু চ্যাটবটের পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এইটা একটা বেসিক্যালি ওকে হেয় করার জন্য বলা হয়েছে, যে আমি বেসিক্যালি একটা সার্কাজম টোনে আমি ব্যাপারটা বলেছি, যেখানে আমার মানে বলছি অথচ একটা রাগের টোন আছে, কিন্তু সেইটা চ্যাটবটের পক্ষে বোঝা সম্ভব হয়নি। তো এখনকার দিনের ওই ইমোশনটাকেও ধরা যাচ্ছে কিনা সেটা নিয়েও রিসার্চ হচ্ছে। ফর এক্সাম্পল ধরো, তোমার যদি আজকে ধরো আমি হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে সেখান থেকে তোমার ইমোশন কিছু আমি ইনফরমেশন পাচ্ছি কিনা। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটা হিউজ ডেটা, মানে তোমার ধরো একদিন দুদিনের ডেটা অ্যানালিসিস তো করা সম্ভব নয়, তোমার ধরো সমস্ত অ্যানালিসিস করার চেষ্টা হচ্ছে, এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। এবং তুমি একা নয়, হয়তো আমরা সবার জন্য করছি, ইনফ্যাক্ট গুগল এটা করে থাকে। যেটা দেখছিলাম যে এই আহ, সেখানে কিন্তু বিগ ডেটা অ্যানালিসিসের জন্য কিন্তু দারুণভাবে তোমার যে কাজে দেয় সেটা হচ্ছে এই লিনিয়ার অ্যালজেব্রা। সো লিনিয়ার অ্যালজেব্রা যে কোনো ডেটা অ্যানালিসিস কোর্সে কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, একটা হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এবং আরেকটা হচ্ছে প্রোগ্রামিং। সো মোস্টলি সেখানে যে প্রোগ্রামিং গুলো করে সেগুলো মোস্টলি পাইথন বেসড প্রোগ্রামিং, অথবা অনেকে আর এ প্রোগ্রামিং করে। কিন্তু পাইথনই হচ্ছে এখন একটা এগেন কাইন্ড অফ, তুমি ওপেন সোর্স অনেক কিছু সফটওয়্যার পেয়ে যাবে পাইথন রান করানোর জন্য, যেগুলো তোমাকে কিন্তু দারুণভাবে হেল্প করবে। তো এই কারণে লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু রিয়েল লাইফের দারুণ অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি অন্তত ছোটবেলায় জানতাম না। এছাড়াও ধরো আমরা যে আজকে অনেক সময় বিভিন্ন চ্যানেল দেখি, বা অনেক সময় ধরো এই যে ফোন মোবাইলের যে এত রমরমা, বা ধরো অনেক সময় অনেক স্যাটেলাইট তোমার ধরো মঙ্গল গ্রহের ছবি বা সেগুলো অনেক দূর থেকে কিন্তু আমাদের পৃথিবীতে পাঠায়, এবং সেই ছবিগুলো কিন্তু খুব কস্টলি। কিন্তু মুশকিল হচ্ছে এই ছবিগুলোর সিগন্যাল যখন পাঠায় তখন আসার সময় এই সিগন্যাল গুলোর ওপর অনেকভাবে প্রভাব পড়ে। ফর এক্সাম্পল, মহাজাগতিক রশ্মি পড়ে, আবার ধরো অনেক সময় বাজ পড়লো, অনেক কিছু হতে পারে যাতে এই সিগন্যাল গুলো কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, মানে একটু যা অরিজিনাল সিগন্যাল ছিল, সো এগুলো সব মোস্টলি জিরো আর ওয়ানে আসে, জিরো হয়তো ওয়ান হয়ে গেল, ওয়ান হয়তো জিরো হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। কিন্তু আমরা যখন ছবিগুলো দেখি তখন ছবিগুলো অনেকটাই স্পষ্ট দেখতে পাই। তো প্রশ্ন হলো, এই যে এর মধ্যে যে এত সব ঘটনা ঘটলো, বিভিন্ন জিনিস চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, স্টিল এরা কি করে সেই অরিজিনাল ছবিগুলো আমাদের কাছে দেখাচ্ছে? এর পেছনে যে লুকিয়ে আছে সেটাকে বলা হয় কোডিং থিওরি। তো কোডিং থিওরির মধ্যে একটা লিনিয়ার কোড বলে কনসেপ্ট হয়। এই লিনিয়ার কোড যেগুলো, সেগুলো ইজ নাথিং বাট আর অ্যান এলিমেন্ট অফ আ ভেক্টর স্পেস। তো এই যে কোড গুলো, সেই কোড গুলো ইজ নাথিং বাট অ্যান এলিমেন্ট অফ আ ভেক্টর স্পেস, দ্যাট মিনস এটা ভেরি মাচ লিনিয়ার অ্যালজেব্রা রিলেটেড। সো এর মধ্যে অনেক কিছু এরার কারেক্টিং কোড থাকে, তার মানে তুমি যদি একটা সার্টেন নাম্বার অফ মিস্টেক্স করো, সবই ভুল করলে হবে না, কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে। ধরো তুমি ঠিক করলে যে 10টা যদি বিট আসে, তার মধ্যে যদি 3টে বিটও কোনো জায়গায় ভুল হয়, তাহলে আমার ক্ষমতা থাকবে সেই 3টে ভুল কি আছে সেই ভুলটা ঠিক করে ফেলার। তো এই ধরনের যে কনসেপ্ট, এগুলোকে বলা হয় লিনিয়ার কোড, লিনিয়ার এরার কারেক্টিং কোড। এবং সেখানেও কিন্তু অ্যাজ মেনশন যে লিনিয়ার কোড, যেগুলো কোড, এক একটা যে কোড, সেইগুলো ইজ নাথিং বাট অ্যান মেম্বার অফ সাম ভেক্টর স্পেস। ফলে এখানেও কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার দারুণ অ্যাপ্লিকেশন। সো আমাদের এই কোর্সে আমরা মোস্টলি লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমাদের স্কোপের বাইরে সেটা। মাঝে মাঝে যখন সময় পাবো আমরা ডিসকাস করব। ফর এক্সাম্পল, আমি যে অ্যাসাইনমেন্টস গুলো তোমাদের করতে দিচ্ছি, সেগুলো দেখতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ লিনিয়ার অ্যালজেব্রা। সো এই ধরনের কনসেপ্টস গুলো যেখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করতে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করে, বা লিনিয়ার অ্যালজেব্রার প্রশ্ন যা করতে হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ইউজ করে,
সেই ধরনের কোয়েশ্চেন্স গুলো কিন্তু ইন্টারভিউ এর জন্য খুব দারুণভাবে উপযোগী। ফর এক্সাম্পল বেশ কিছু আমরা হয়তো এই কোর্সে দেখার চেষ্টা করব, যেগুলো হচ্ছে তোমার মোস্টলি হয়তো টপোলজির প্রশ্ন, বা তুমি যদি এখন তোমাদের কাছে টপোলজি মোস্টলি সেগুলো রিয়েল অ্যানালিসিস বা মেট্রিক স্পেসের কোয়েশ্চেন, কিন্তু সেগুলো দেখবো করতে গেলে দারুণভাবে তোমার সাহায্য করবে হচ্ছে তোমার ওই লিনিয়ার অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা দেখার চেষ্টা করব শেষের দিকে যদি খানিকটা সময় পাই। এনিওয়ে, সো আমাদের কোর্সে আমরা যেটা দেখব, হাউ নাম্বার থিওরি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এবং তার যে যে অ্যাপ্লিকেশনস, কিছু অ্যাপ্লিকেশনস দেখার চেষ্টা করব। এবং শুনে অবাক হয়ে যাবে যে আজকের যুগে যে সাইবার সিকিউরিটি বলে যে লাফালাফি করে লোকজন, তার পেছনে কিন্তু নাম্বারের দারুণ অবদান, নাম্বার থিওরি দারুণ অবদান। সো মোস্টলি যে সব থেকে বড় রোল প্লে করে সেটা হচ্ছে প্রাইম নাম্বারস। তো শুনে তোমরা বেশ অবাক হয়ে যাবে যে এই যে গোটা পুরো স্ক্রিন জুড়ে যে নাম্বারটা আছে, দ্যাট ইজ দ্য প্রাইম নাম্বার, এবং এটায় 904খানা ডিজিট আছে। সো তোমাদের যদি জিজ্ঞাসা করি এটা কি সত্যিই প্রাইম নাম্বার, তোমরা একটু মুখ চাওয়াচাই করে ডিজিটালি বলবে যে আচ্ছা স্যার যখন বলছেন এটা হয়তো বা প্রাইম নাম্বার হলেও হতে পারে। কিন্তু তোমরা যদি চেক করো, তোমরা অ্যাটমোস্ট যেটা করতে পারো, লাস্ট ডিজিটটা দেখতে পারো। সিন্স দ্য লাস্ট ডিজিট ইজ নট ইভেন, তাহলে তুমি একবারে উড়িয়ে দিতে পারবে না। এটা যদি 8 হতো তাহলে তুমি অবশ্যই বলতে পারতে দিস ইজ শিওরলি নট প্রাইম, কিন্তু যেহেতু এটা 9 আছে, ফলে তুমি কিন্তু খুব বেশি জোর গলায় বলতে পারবে না যে এটা প্রাইম নয় বা এটা প্রাইম। খুব জোর গলায় বলা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এটা মেশিনের পক্ষে বলা সম্ভব। এবং আমরা এই কোর্সে দেখব যে এত বড় প্রাইম নাম্বার কিভাবে পাওয়া সম্ভব। ধরো আমার এইখানের এই যে ছোট কম্পিউটারটাই, এই ল্যাপটপটাই তোমাকে হয়তো দেখিয়ে দিতে পারবে যে এই ধরনের বড় প্রাইম কিভাবে পাওয়া যেতে পারে। সিম্পল কোড লিখবো, নেক্সট প্রাইম, একটা ফাংশন জাস্ট ধরো 20, 20-র পর যে প্রাইমটা আছে সেটা হচ্ছে 23। আমার মনে হলো 20 তো খুবই ছোট হয়ে গেল, এত বড় মেশিন, মানে মেশিন ইউজ করে 20 কেন দেখবো, 2^20 দেখি। তো 2^20 হলো পরে যে প্রাইমটা, সেটা এইটা। তোমার মনে হলো ওয়াই নট 2^200, 2^200 এর পর যেটা সেটা। আচ্ছা, 2 যদি 1000 করে দাও, তাহলে তারপরে যে প্রাইমটা একটু সময় নেবে, কারণ বুঝতেই পারছো এতে অ্যারাউন্ড 300খানা ডিজিট থাকবে সেখানে, এই নাম্বারটা। তো এই এই জিনিসগুলো পাওয়া দেখো খুব সহজ। তার মানে মেশিন খুব সহজেই 2^300 এই যে নাম্বারটা পেয়েছিলাম এই মেশিনেই, সেটা অ্যারাউন্ড হয়তো 1 মিনিট মতো টাইম নিয়ে আমাকে এই নাম্বারটা দিয়ে দিয়েছিল। এটা যদি আমি আমার ভালো ডেস্কটপে করি তাহলে হয়তো সেটা 30 সেকেন্ড নেবে, যদি সুপার কম্পিউটারে করি তাহলে চোখের নিমেষে দিয়ে দেবে। সো ইট ডিপেন্ডস অন দ্য স্পিড অফ ইউর ল্যাপটপ অর কম্পিউটার। তার মানে আমার হাতে ম্যাথামেটিক্যালি এতটাই পাওয়ার আছে যে আই ক্যান অলওয়েজ ফাইন্ড আ প্রাইম নাম্বার অফ দিস বিগ সাইজ। এবং আজকের যুগে আমরা যে সিকিউরিটি বলতে যা বোঝাই, ফর এক্সাম্পল ধরো আজকে আমরা তো ক্লাউড নিয়ে অনেক কথা বলি। আজকে এই গুগলের ক্লাউড কম্পিউটিং কিন্তু অনেক কিছু দেয়। ফর এক্সাম্পল জিমেল দেয় তোমাকে, ইউটিউব দেয়, ক্যালেন্ডার দেয়, তুমি অনেক কিছু এক্সেল শিট বানাতে পারো, অনেক কিছু করতে পারো। এই ধরনের ফেসিলিটিস এর পেছনেও কিন্তু সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এমন নয় যে যে কেউ খুব সহজেই গুগলের সিকিউরিটি ভেঙে দিতে পেরেছে, এখনো অব্দি কিন্তু রিপোর্টেড হয়নি। মানে ধরো অনেক কিছু রয়েছে, হোয়াটসঅ্যাপের হয়েছে, টুইটারের হয়েছে, কিন্তু গুগলের সিকিউরিটি কিন্তু ইজ ভেরি স্ট্রং। ধরো এখানে আমরা আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা ড্রাইভ গুলো যেগুলো ইউজ করি, গুগলের ড্রাইভে আমরা প্রচুর ডেটা রাখি, অনেকে অনেক সিনেমা রাখো, এখন ইউটিউবেই রাখতে পারো, সিনেমা তো অনলাইন স্ট্রিমিং করেই দেখে নাও। কিন্তু অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কিন্তু আমরা গুগল ড্রাইভেই রেখে দিই এবং সেটাকে শেয়ার করি। তো এই ধরনের কনসেপ্টস গুলো যেখানে রাখা হয়, কিভাবে রাখা হয়, সেগুলোর জন্য কিন্তু সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। নট অনলি দ্যাট, আমরা অনেকেই অনলাইন কেনাকাটা করি, স্পেশালি লকডাউনে তো অনেকেই আমরা অনলাইন কেনাকাটা করি। সেখানে কি হয়, আমরা একজন বায়ার, যে হয়তো কিনতে চাইছি, সে হয়তো এ হচ্ছে মার্চেন্ট যার কাছ থেকে কেনাকাটা করছো। কিন্তু আমরা যদি অনলাইনে পেমেন্ট করি, তুমি হ্যান্ডস অন ডেলিভারি যদি না করো, তাহলে যেটা হয় যে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হয়, সেখানে বেশি ছাড় পাওয়া যায়। সেই সময় আমরা অনেকেই অনলাইন করি। তো অনলাইন যখন করি, আরেকজন পার্টি কিন্তু ঢুকে যায়, সেটা হচ্ছে একটা ব্যাংক। যে ব্যাংকের থ্রু দিয়ে তোমার যে জিনিসটা হয়, সেই জিনিসটা তুমি অ্যাকচুয়ালি ব্যাংকের থ্রু দিয়ে এই মার্চেন্টকে পেমেন্ট করো। তাহলে অনেক লোকই কিন্তু বসে রয়েছে তোমার এই ব্যাংক ডিটেলসটা জানার জন্য, কি পাসওয়ার্ড, এই এই ঘটনাগুলো, কি পাসওয়ার্ড, কত টাকা দিচ্ছ,
যাতে করে সেই পাসওয়ার্ড ইউজ করে সে নিজে টাকা অন্যভাবে টাকা মেটাতে পারে সে চেষ্টা করে। ফলে এই জিনিসটা নিশ্চয়ই খুব বেশি রিপোর্টেড হয় না, মাঝে মাঝেই রিপোর্টেড হয় যে ব্যাংক জালিয়াতি হয়েছে, অনলাইন ফ্রড হয়েছে, কিন্তু যে খুব সহজে এটা ফ্রড করা যায় তা নয়। এর পেছনেও কিন্তু এই বড় বড় প্রাইম নাম্বারস গুলো আমাদের দারুণ হেল্প করে। তো আমাদের কোর্সের ওয়ান অফ দা হিরোজ, অনেকেই হিরো থাকবে, তার মধ্যে একজন হচ্ছে প্রাইম নাম্বার। তো এই প্রাইম নাম্বার নিয়ে আমরা ইনিশিয়াল ফেজে বেশ কিছু জিনিস ডিসকাস করব, এবং স্বাভাবিকভাবেই যে প্রপার্টিজ গুলো নিয়ে আমরা ডিল করব সেগুলো মোস্টলি হবে অ্যালজেব্রিক বেসড, মানে এইগুলোর কিন্তু অনেক রকম প্রুফ করা যায়, কিন্তু আমরা যে প্রসেস গুলো নেব সেটা হচ্ছে মোস্টলি অ্যালজেব্রা বেসড প্রসেস। আচ্ছা, সো আমরা এবার চলে আসি। আচ্ছা, এতক্ষণ অবধি যা বললাম তাতে কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু বলো। কারো যদি কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ থাকে। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তো যা যা হয়েছে এখনো অবধি সেগুলো ঠিকঠাক বোঝা গেছে। গুড। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে আমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সম্বন্ধে যদি একটু দেখা যায়। আচ্ছা, প্রথম যেটা দেখি যে ইউক্লিড প্রায় 2300 বছর আগে প্রুফ করে দিয়ে গেছেন যে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস। তোমরা কেউ একজন আমাকে একটু বলো তো, একটা যে কোনো প্রুফ, দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস এর একটা প্রুফ কেউ একজন বলো। স্যার বলবো? হ্যালো, বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলো। আমি ধরে নিচ্ছি যে ফাইনাইট নাম্বার অফ প্রাইমস আছে। ভেরি গুড। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এবারে আমি ধরলাম সেটা P1 P2 আপ টু Pn। এবারে সেটা মাল্টিপ্লাই করছি P1 P2 Pn অব্দি, এবারে -1 করছি। তো -1 করলে সেই নাম্বারটা P1 P2 P3 P4 আপ টু Pn কাউকে দিয়ে ডিভিজিবল নয়। তো সেই জন্য ওটা প্রাইম হতেই হবে, তাহলে আমি আরেকটা নতুন প্রাইম পেয়ে যাই। না, ওটা প্রাইম হতেই হবে কেন, মানে ওর থেকে? তো তার আচ্ছা, মানে হ্যাঁ। কারণ আমি তো ধরে নিয়েছিলাম যে Pn অব্দি প্রাইম আছে, তো Pn এবারে P1 থেকে Pn অব্দি সবার সঙ্গেই ওটা কো প্রাইম, তো সেই জন্য ওটা প্রাইম হতেই হবে এই রুলটা। তার মানে এটা দাঁড়া, মানে সবার সঙ্গে একটা কো প্রাইম মানে হলেই? কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। না, বুঝতে পারলাম না, সবার সঙ্গে কো প্রাইম হলেই প্রাইম হবে সেটা কিভাবে প্রমাণ করবে? আমি তো ধরে নিয়েছিলাম যে মানে P1 থেকে Pn অব্দি প্রাইম আছে, মানে হ্যাঁ এর বাইরে প্রাইম আর নেই। তো হ্যাঁ, এগুলো তাহলে কেউই এইটা divide এটা করছে না হ্যাঁ, ওই তাহলে সংখ্যাটাকে। এইটা তার মানে বুঝতে ওটা পারলাম, ওটা একটা কম্পোজিট নাম্বার হলো, বুঝতে পারলাম। মানে এটা প্রাইম নয় এটা বুঝতে পারলাম, প্রাইম না হলে নিশ্চয়ই ওটা কম্পোজিট নাম্বার হলো। P1 P2 Pn -1টা একটা কম্পোজিট নাম্বার, তাই তো? না স্যার, ওটা কম্পোজিট হবে না না, স্যার। কেন? হ্যালো, ওটা প্রাইম হবে সেটাই না বলছি। মানে কম্পোজিট হবে না কি করে বলছো? কারণ P1 থেকে Pn কেউই ওকে ডিভাইড করছে না। এবারে আমি তো প্রাইম ধরে নিয়েছি এই n খানাই প্রাইম আছে, তার বাইরে তো হ্যাঁ, আর কেউ প্রাইম নেই। আমার তো ইনিশিয়াল অ্যাজাম্পশন এইটা ছিল। তার মানে তুমি তুমি তাহলে তুমি এটা ওটা অ্যাজিউম, কোনো প্রাইমই যখন ডিভাইড করছে তুমি না। এটা অ্যাজিউম করছো যে কোনো নাম্বার যদি 2 এর থেকে বড় হয় তার একটা প্রাইম ডিভাইজার থাকবে, সেই নাম্বার সেটা অ্যাজিউম করছো, মানে সেটা ইউজ করছো নিশ্চয়ই। যে তার একটা, হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করছি। এইটার প্রুফটা একটু বলো তাহলে, এটা তো বুঝতে পারলাম না, এই প্রুফটা কিভাবে হবে? যে কোনো একটা নাম্বার যদি 2 এর থেকে বড় বা সমান হয় তার জন্য একটা প্রাইম ডিভাইজার থাকবে, এটা নিশ্চয়ই ইউজ করেছো তুমি। হ্যাঁ, এটা ইউজ আচ্ছা, করেছি। এটা এটা এর প্রুফটা একটু শুনি। আমি ধরছি যে ওটার কোনো প্রাইম ডিভাইজার নেই। এবারে ওটার প্রাইম সেই সংখ্যাটা দিয়ে তো ওটাকে ডিভিজিবল হতেই হবে। মানে
স্যার মাইক অফ আছে স্যার মনে হচ্ছে আপনার। আচ্ছা, ও হ্যাঁ, ঠিক আছে, বলছি হ্যাঁ, কল্পক ভালোই এগোচ্ছে, তুমি একটু ভাবো, আরো যদি কেউ বলতে চাও বলো। স্যার, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, ওই যে আগেরটা, এই যে প্রাইম, ওই যে ফাইনাইটলি মানে প্রাইম হতে পারে না, তো স্যার বেসিক্যালি এই যে আমি এটা ইউজ করব যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা, যে একটা নাম্বার ইউনিকলি প্রাইম ফ্যাক্টরাইজ হতে পারে ইনটু ইটস প্রাইম ডিভাইজার্স। তো এই যে ওর যে নাম্বারটা বললো আর কি, যদি P1 থেকে Pn প্রাইম থাকে, না আচ্ছা ওটার তুমি, হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে তুমি -1 আরেকবার, করলাম। আচ্ছা তো এবার ওইটাতে মানে এইটাতে এই এই P1 থেকে Pn কোনো প্রাইমই ডিভাইড করছে না, কিন্তু ওটার একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে। তার মানে ওটার প্রাইম প্রাইম আচ্ছা, ডিভাইজার আছে। এইটার যে প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে সেইটার প্রুফটা আমি জানতে চাইছি। হ্যাঁ, এটা তো একটা, তুমি কি অ্যাজিউম করলে না, তুমি নিশ্চয়ই এর রেজাল্টটা প্রুফ করা যায়, তাই তো, যেটা কল্পকেরও একই জায়গায় আটকে ছিল। হ্যাঁ স্যার, তো ওইটা ওখানে মানে যদি যে কোনো একটা নাম্বার নিলাম n, যেটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রুফ করতে হয়, তো ওই নাম্বারটা আইদার প্রাইম, প্রাইম হলে ডান, হুম, প্রাইম যদি না হয় হুম, তাহলে ওটা মানে আহ, ওটা A × B ফর্মের হবে, সে যেখানে AB দুটোই >1। হুম। তো মানে এরম ভাবে বেসিক্যালি এ বি মানে এবার আইদার, আবার যে এ আইদার প্রাইম হবে অথবা কম্পোজিট হবে। তো এরম ভাবে ভাঙতে ভাঙতে যাব। তো আলটিমেটলি স্যার, বিকজ ছোট হতে থাকছে আর >1, তাহলে আইদার প্রাইমে এন্ড হতে হবে। স্যার এটা মানে স্ট্রং ইন্ডাকশন দিয়ে আরো ভালোভাবে বলা যাবে, মানে ক্লিয়ারলি হ্যাঁ, বলা যাবে যে যদি আমি 2 3 জন্য দেখে নেব যে 2 3 ওগুলো ইটসেলফ প্রাইম, তাহলে একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে 2 3 ইটসেলফ। তারপরে আমি ধরবো যে n এর জন্য প্রুফ করতে হবে, তাহলে n-1 পর্যন্ত প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আছে। হুম। তাহলে এবার n টা যদি প্রাইম হয় দেন উই আর ডান, যেহেতু n টা ইটসেলফই একটা প্রাইম। আর যদি না হয় তাহলে কম্পোজিট হবে, তাহলে A × B ফর্মে হবে, যেখানে A B দুটোই 1 আর n এর স্ট্রিক্টলি >1 এন্ড স্ট্রিক্টলি <n। তো তাদের আবার প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে, তাহলে সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনটাই n এর আছে। আচ্ছা, গুড। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে তুমি কি ইউজ করলে, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নাকি একটা ইউজ করলে বললে? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে সেকেন্ড প্রিন্সিপাল প্রিন্সিপাল। অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্ট্রং ভার্সনটা বললে বোধহয়, তাই তো? সেইটার প্রুফটা একটু হ্যাঁ। বলো তো, সেটার প্রুফ কোনোদিন দেখেছো? না। কেন দেখোনি? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল দিয়ে হবে, শুধু বেসিক্যালি অ্যাক্সিওম হিসাবে পিয়ানো অ্যাক্সিওম। আচ্ছা, এবার ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল দিয়ে হবে বলেছে, খুব ভালো, প্রতীক বলেছে। আচ্ছা, এবার ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের প্রুফটা দেখেছো? ওটা অ্যাক্সিওম হিসাবে হ্যাঁ, অ্যাক্সিওম হিসাবে আচ্ছা, ওটা অ্যাক্সিয়াম হিসাবে ধরা হয়। আচ্ছা, অ্যাক্সিয়াম বুঝলাম না, মানে অ্যাক্সিয়াম হিসাবে ধরা হয় মানে? মানে ওটা মানে মানে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল মানে আমি ওখানে ধরেছি যে এই ন্যাচারাল নাম্বারের সেটটার একটা লিস্ট এলিমেন্ট থাকবে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাবসেটে। সেটার প্রুফটা? তাই স্যার হ্যাঁ, ওটার কোনো প্রুফ নেই স্যার, মানে আইদার ইন্ডাকশন বা এটাকে অ্যাক্সিয়াম ধরতে হবে, তাহলে না ন্যাচারাল নাম্বার কনস্ট্রাক্টই করতে পারে না। পিয়ানো এক্সামে আইদার দুটোর মধ্যে একটাকে অ্যাক্সিয়াম ধরতে হবে। আচ্ছা, এটা মানে এর কোনো প্রুফ হয় না? না, হ্যাঁ। আচ্ছা, সেটা আমার ঠিক ক্লিয়ার হলো না, ব্যাপারটা বোঝা গেল না, তাই তো, মানে আমরা তো মানে সবকিছুরই একটা প্রুফ করি, তাহলে হঠাৎ এটার প্রুফ নেই কেন? আহ, না স্যার, মানে যখন আমরা আমরা এই যে নাম্বার থিওরি করছি, ওটার জন্য আমাকে ন্যাচারাল নাম্বার যেই মানে ন্যাচারাল নাম্বারের এই যে কনস্ট্রাকশনটা করছি, ন্যাচারাল নাম্বার কি এক্স্যাক্টলি ওই ডেফিনেশনটার মধ্যে ইনক্লুডেড থাকবে। যে ওই মানে ওইটা পিয়ানো এক্সাম গুলো বলে, এবার পিয়ানো এক্সামের মধ্যে ইনক্লুডেড থাকবে ওয়েল অর্ডারিং বা ইন্ডাকশন। নর্মালি ইন্ডাকশন ইনক্লুডেড থাকে, ইন্ডাকশন দিয়ে ওয়েল অর্ডারিং প্রুফ করা যায়। আচ্ছা, ইন্ডাকশন দিয়ে ওয়েল অর্ডারিং প্রুফ করা যায়। আচ্ছা, হুম। তাহলে অ্যাক্সিওম অফ চয়েস ব্যাপারটা শুনেছো? হুম। অ্যাক্সিওম অফ চয়েসের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সেইটা কি তাহলে, আর সেটার সঙ্গে সম্পর্ক কি? আচ্ছা, আমি এই এই জায়গাটায় পরে যাব আমরা। তার আগে প্রশ্ন হলো যে ঠিক আছে, তাহলে তুমি বলছো যে এই ধরো স্ট্রং কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন
যেটা সেকেন্ড ফর্ম, বা পিয়ানোস অ্যাক্সিয়াম না থাকলে নাম্বার থিওরি করাটা প্রায় অচল হয়ে যাবে, তাই তো? কারণ এইগুলোর ওপর বেস করেই তো দাঁড়িয়ে আছে বলছো। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবার ভাবো হ্যাঁ স্যার। যে তাহলে নিশ্চয়ই ইউক্লিড পিয়ানোস অ্যাক্সিয়াম জানতেন, কারণ না এটা তো ইনফাইনাইটলি মানে মেনি হ্যাঁ। প্রাইমস তো ইউক্লিড দিয়ে গেছিলেন। এবার একটু চট করে গুগল করে বলো তো পিয়ানোস অ্যাক্সিয়াম মোটামুটি কবে নাগাদ বেরিয়েছে? চট করে গুগল করে কেউ এটা বলো। পিয়ানোস অ্যাক্সিয়াম মোটামুটি অ্যারাউন্ড কোন সময় ছিল? 19th সেঞ্চুরি নাইনটিন 19th সেঞ্চুরিতে লেখা। 19th সেঞ্চুরি। তো তার থেকে প্রায় ধরো 1900 বছর আগে ইউক্লিড বলে গেছেন উইদাউট নোয়িং পিয়ানোস অ্যাক্সিয়াম। পিয়ানো তো ইউক্লিডের কাছে বাচ্চাও নয়, তার থেকেও ছোট, স্কোয়ার রুট অফ কি আরো ছোট। তো তাহলে ইউক্লিডের প্রুফটা কি ছিল? তাহলে তো ইউক্লিডের প্রুফ তোমরা যতগুলো বললে সবগুলোর পেছনেই কিন্তু একটা না একটা কিছু ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কাজে লাগিয়েছো, বা ইন্ডাকশন, কেউ স্ট্রং ইন্ডাকশন লাগালে। তাহলে ইউক্লিড যেটা দিয়ে গেছে সেটা নিয়ে আমরা এখনো মাতামাতি করি, অথচ ইউক্লিড এগুলো কিছুই জানতেন না। তা কি করে হলো? তাহলে ইউক্লিডের প্রুফটা কি ছিল? স্যার একটা জিনিস স্যার, কিন্তু স্যার তখন তো স্যার ম্যাথামেটিক্স মানে অত অত ফর্মালি হতো না, মানে অনেক কিছুই ধরে নেওয়া হতো, ইনটিউটিভলি মেনলি হতো। হ্যাঁ, তো ইনটিউটিভলি হলেও সেই জিনিসগুলো হতো তো। তাহলে এই যে ইনফাইনাইটলি মেনি প্রাইমস, তখনকার দিনের ইনফিনিটির কনসেপ্ট কি ছিল, এবং এই প্রয়োজনীয়তাটা দেখা দিল কেন? আজকে হঠাৎ করে কেন লোকে পিয়ানোস অ্যাক্সিয়ামকে মেনে নেয়? ওয়াই চয়েস অফ অ্যাক্সিয়াম কাজে লাগে? এই জিনিসগুলো আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? যে হঠাৎ করে জিনিসগুলো আসেনি কিন্তু। তুমি যদি খেয়াল করো যে পিয়ানোস অ্যাক্সিয়ামের সমসাময়িক এইরকম মার্কেটে তোমরা নিশ্চয়ই কিছু প্যারাডক্সের নাম জানো। একটা যে কোনো প্যারাডক্সের নাম বলো তো। বানারটাস্কি প্যারাডক্স। শুনতে রাসেল পেলাম না। প্যারাডক্স। রাসেলস প্যারাডক্স, এটা একটা খুব বিখ্যাত প্যারাডক্স। বারবার এবং বারবাস প্যারাডক্স, এই প্যারাডক্সটা উনি রাসেল কিন্তু সেই সময় প্রথম, অনেকটা ঠিক প্রথম বলা যায় না, ওই সময় সমসাময়িক যুগে অনেকেই এটা নিয়ে কাজ করেছিলেন। কিন্তু আমরা যে সেটটা নিয়ে আমরা মাথাই ঘামাই না। সেটের ডেফিনেশন, লেট জি বি আ নন এমটি সেট। আচ্ছা, আমি যে আমার অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে হাই লেভেল থেকে আস্তে আস্তে পেছন দিকে যাও। তো আমি যখন গ্রুপ পড়াই তখন প্রথমে গ্রুপের ডেফিনেশন বলি। তখন লোকে কোরাস স্বরে সবাই, ধরো এটা যদি আমি তোমাদের ক্লাসে জিজ্ঞাসা করি, সবাই গ্রুপের ডেফিনেশন যেরকম পাঠশালায় আগে সবাই একসঙ্গে বলতো সেরকম বলতে থাকবে। তারপর আমি জিজ্ঞাসা করি যে বাইনারি কম্পোজিশন কাকে বলে। বাইনারি কম্পোজিশন থেকে রিলেশনে যাই, রিলেশন থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রিলেশনের মধ্যে দিয়ে আলটিমেটলি আমি সেটে পৌঁছাই। তারপর যখন জিজ্ঞাসা করি হোয়াট ইজ সেট, অনেকেই একটা বেশ বড় ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ হাবি অ্যান্ড জাবি দিয়ে একটা সুন্দর একটা ডেফিনেশন বলে, কিন্তু সেটাও সবাই বলতে পারে না। আস্তে আস্তে এই কোরাসটা আস্তে আস্তে স্লোগানে পরিণত হয়। তো দু চারজন হয়তো বলে, কিন্তু তারপর তাদের যখন জিজ্ঞাসা করি ওয়েল ডিফাইন্ড মানে কি, ব্যাস তারপর এমটি হয়ে যায় ব্যাপারটা। তো এই যে ডেফিনেশন, এই যে সেটের কনসেপ্টটা, এই সেটের কনসেপ্টটা কিন্তু রাসেল প্যারাডক্সের সময় খুব সুন্দরভাবে সবাইকে বোঝানো যায়। বারবাস, আচ্ছা আমাকে চট করে একটু রাসেল প্যারাডক্সটা বলো তো, বারবাস প্যারাডক্সটা কি ছিল? তাহলে বুঝতে সুবিধা হবে সবার। হ্যালো। হ্যাঁ বলো। না মানে বারবাস প্যারাডক্স না কি ওইটা? হ্যাঁ, বারবাস প্যারাডক্সটাই বলো, সবার পক্ষে স্যার বোঝা সুবিধে। আচ্ছা। হ্যাঁ, মানে এরকম একটা সিচুয়েশন বলছে যে একটা একটা শহর আছে যেখানে একটা বারবার আছে, এবার ওই বারবারটা সবার চুল কাটে। না, এবার ওই বারবারটা তাদের চুল কাটে মানে যারা ওদের নিজেদের চুল কাটে না। আরেকবার বলো, ঠিকই বলছো, আরেকবার বলো। ওই তাহলে অনেকগুলো আহ, স্টেটমেন্ট হলো তো, একবার ফাইনাল হ্যাঁ, স্টেটমেন্টটা বলো। একটা একটা মানে একটা শহরে মানে একটা বারবার আছে। ওই বারবারটার কাজ হলো ওই বারবারটা ওই শহরের ওই লোকদের চুল কাটে যারা নিজেদের চুল কাটতে পারে না। হুম, তো এবার প্রশ্নটা হচ্ছে, প্যারাডক্সটা হচ্ছে যে তাহলে বারবারের চুলটা কে কাটে? হুম, আচ্ছা,
আহ, যদি তুমি নর্মাল সেট থিওরি নিয়ে ভাবার চেষ্টা করো, তুমি যে একটা ডেফিনেশন টাইপের বললে যে শহরের মধ্যে বারবার তাদেরই চুল কাটে, তাহলে ওই ডেসক্রিপশনটা যদি আমি সেট হিসাবে লিখি তাহলে সেটটা কিরকম, তার এলিমেন্ট গুলো কিরকম দেখতে হবে। ধরো জি বিলংস টু ওই সেটটা, যে সেটের তুমি ডেসক্রিপশন দিলে, ধরো এস নাম দিলাম, সাজ দ্যাট জি এর ডেসক্রিপশনটা কি হবে? মানে ওই শহরের লোকগুলো সবাই কি, সবাই তো নয়, শহরের লোকগুলো বা যারা ওদের নিজেদের চুল কাটতে পারে না, মানে যারা, মানে হ্যাঁ, আগে ইউনিভার্সাল, হ্যাঁ হ্যাঁ। যারা এবার তাহলে বারবার কোথায় গেল? না না, ইউনিভার্সাল সেটটা শহরের লোকগুলোই হবে মনে হচ্ছে। আচ্ছা, ইউনিভার্সাল সেটটা ধরো শহরের লোকগুলো নিলে, ঠিক আছে। তো এবার তার মধ্যে থেকে আমি একটা সেট ডিফাইন করব আর কি। হুম। তো একটা স্পেশাল সেট ডিফাইন করব, আর ওটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে বিকজ আমি ঠিক করে ডিফাইন করছি, মানে সাপোজেডলি ওয়েল ডিফাইন্ড হচ্ছে। তো এই সেটের ডেফিনেশনটা হবে যে ওই শহরের লোকগুলো যারা নিজেদের চুল কাটতে পারে না। শহরের লোকগুলো যারা নিজেদের চুল কাটতে পারে না। আচ্ছা, তাহলে এই সেটের মধ্যে বারবারকে কিভাবে অ্যাসোসিয়েট করবে? So, এবার এখানেই স্যার গন্ডগোলটা হবে স্যার। না, কেন যদি বারবারকে না, আমি বলতে চাইছি ওই ডেসক্রিপশনে নিজের চুল কাটতে পারে না সেইটা নেবে না, সেই স্টেটমেন্টের মধ্যে বারবারেরও কিছু একটা ভূমিকা থাকবে? হ্যাঁ মানে এটা যদি বলি, এবার তো আমি আগেই বলে দিয়েছি যে ওই যে যারা চুল কাটতে পারে, হ্যাঁ মানে বলতেই যে মানে আমরা তো আগেই বলে দিয়েছি যারা ওদের চুল কাটতে পারে না তাদের চুল বারবার কাটে। হ্যাঁ, সেটা সেটা তো সেটের ডেসক্রিপশনে বলনি তুমি। আপাতত শুরু আচ্ছা। হচ্ছে ইউনিভার্সাল সেট, যেখানে আছে শহরের সব লোক, তারপরই ধরো এস। এস হচ্ছে তুমি বললে যে যারা নিজেদের চুল কাটতে পারে না, অল সাচ এলিমেন্টস জি বিলংস টু জি, সাচ দ্যাট জি এর ডেসক্রিপশন হচ্ছে জি নিজের চুল কাটতে পারে না। শুধু এইটুকুনি বললেই কি হবে, আর একটু বলতে হবে? আচ্ছা স্যার এটা তাহলে হ্যাঁ পুরোটাই বলি যে ওই ওই সব লোকগুলো যারা নিজেদের চুল কাটতে পারে না আর ওদের চুল বারবার কাটে। ওদের চুল বারবার কাটে। তাহলে একটা এস আমি সেট বা কিছু একটা পেলাম, একটা কিছু কালেকশন পেলাম। তাহলে সেই সমস্ত লোকেরা আছে যারা নিজেদের চুল নিজেরা কাটতে পারে না এবং বারবার যাদের চুল কাটে, হুম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। সো হ্যাঁ, সো এটা ওয়েল ডিফাইন্ড হওয়া উচিত। ওয়েল ডিফাইন্ড হলে এরকম একটা সেট এক্সিস্ট করবে, তো মানে অ্যাকর্ডিং টু সেটের ডেফিনেশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি এবার এবার যদি আমি দেখি এবার একটা বারবারটা কি ওই সেটের এলিমেন্ট কি না, আইদার এলিমেন্ট হবে বা হবে না। কিন্তু হুম, আর যদি হয়, যদি এলিমেন্ট হয়, তার মানে তার মানে বারবার ও চুল কাটে না, কিন্তু আর তার মানে হচ্ছে বারবার ও চুল কাটে, মানে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। বিকজ যাদের চুল কেউ কাটে না সেটাই মানে যাদের চুল যারা নিজেরা কাটতে পারে না তারা বারবারটাই কাটে। তো এখানে একটা হুম। কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে এই যে বারবার, এই এলিমেন্টটা ইউনিভার্স সেটের এলিমেন্ট, এবং আমরা যেভাবে ওই এস সেটটা ডিফাইন করেছিলাম, তাহলে এস মাস্ট বি আ সাবসেট অফ ইউনিভার্সাল সেট। তাহলে বারবার যেহেতু ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, তাহলে আমরা যে নর্মাল সেট থিওরি যদি নর্মালি ভাবি, তাহলে বারবার আইদার ওই সেটের মধ্যে থাকবে, এস সেটের মধ্যে থাকবে বা থাকবে না। যদি এস সেটের মধ্যে থাকে, তাহলে এস সেটের ডেফিনেশন কি হচ্ছে? বারবার চুল কাটে। তাহলে বারবার যদি ওই সেটের মধ্যে থাকে, আরেকটা ডেসক্রিপশন ছিল যে ওরা নিজের চুল নিজে কাটতে পারে না। তাহলে বারবার যদি নিজের চুল নিজে কাটে, তাহলে ওই সেটের মধ্যে থাকবে না, ঠিক আছে। আবার যদি, বুঝতে পারছো সবাই স্টেটমেন্টটা? স্টেটমেন্টটা কারো বুঝতে অসুবিধা হলে বলো। স্টেটমেন্টটা কি ক্লিয়ার? গুড। তাহলে এই প্রয়োজনীয়তাটা দেখা গেল, এই যে সবাই হ্যাঁ বলছো, গুড। তাহলে এই যে একটা ডিসক্রিপেন্সি এলো, এখান থেকেই কিন্তু, এর আগে থেকেই শুরু হয়েছিল এই লজিক। এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল লজিকের কনসেপ্ট, এবং ম্যাথামেটিক্যাল লজিক আজকের যুগে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও খুব কাজে লাগে। মানে তুমি এই যে আমরা থিওরেম গুলো প্রুফ করি, একটার পর একটা লজিক্যাল জাস্টিফিকেশন সাজিয়ে ফাইনালি একটা কিছু কনক্লুড করি, এর পেছনেও কিন্তু ম্যাথামেটিক্যাল লজিকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
তো সেইটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হিসাবে কিন্তু ম্যাথামেটিক্যাল লজিক বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের একটা কিন্তু ব্যাকবোন হিসাবে ধরা হয় ম্যাথামেটিক্যাল লজিক। তো এই যে কনসেপ্ট গুলো এলো, ফলে দেখবে যে কোনো স্ট্যান্ডার্ড বইতে বলা হয় যে সেটের ডেফিনেশন আমরা যে অর্থে দেওয়া হয় তোমরা যা বোঝো সেটাই হচ্ছে সেটের ডেফিনেশন, আমি এই বইতে ফর্মাল ডেফিনেশন দিলাম না। কারণ সেটের ডেফিনেশন ডিফাইন করতে গিয়ে বড় বড় মোটা মোটা বই তৈরি হয়েছে। তো বুঝতেই পারছো জিনিসটা খুব একটা সহজ নয়। এই যে ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝায় সেইটা বোঝাতেই দম বেরিয়ে যাবে, কালেকশন বলতে কি বোঝায় সেই জিনিসটা বোঝাতেই দম বেরিয়ে যাবে। তো এই কারণে যে মোস্ট অফ দ্য বুকসে যেটা বলা হয় যে সেটটা আমরা ঠিক ফর্মালি ডিফাইন করছি না, সেট বলতে তোমরা যা বোঝো সেটাই হচ্ছে সেট, এজিউম করে নিচ্ছি তোমাদের সেটের জ্ঞান আছে, সেই অনুযায়ী আমরা লজিক্যালি এগোবো যে এজিউম যে আই নো দ্য ডেফিনেশন অফ আ সেট, তারপর ফর্মালি এগোয়। ফলে সেটের প্রপার ডেফিনেশন দিতে গেলে তোমাকে কিন্তু এই লজিকের একটা ইম্পর্টেন্ট রোল আছে, এবং সেখানে বড় বড় মোটা মোটা বই তৈরি হয়েছে। বুঝতেই পারছো অনেক কিছু জিনিস, এই যে হঠাৎ করে কিন্তু ধরো পিয়ানোস অ্যাক্সিয়াম চলে আসেনি, এবং সেই সময় অনেকেই অনেক অ্যাক্সিয়াম দিয়েছিলেন, কিন্তু মেন টার্গেট হলো এমন ভাবে তোমাকে অ্যাক্সিয়াম গুলো ডিফাইন করতে হবে যা তার আগে যে ম্যাথামেটিক্স এর কাজ হয়েছে সেই কাজগুলোকে যেন ভায়োলেট না করে দেয়। ফর এক্সাম্পল আমরা ধরো ফিজিক্সে যেভাবে আমাদের এখানে শেখানো হয়, ধরো ইলেকট্রন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হলো, তার উঁচু ক্লাসে গিয়ে শুনলে আগে যেটা পড়েছিলে সেটা ভুল, একটা নতুন কিছু শিখলে। আবার তুমি একটু 11-12-এ উঠে শুনলে যে ওই যে আগের যে হাইপোথিসিস গুলো ছিল সেগুলো ভুল, আবার একটা নতুন কিছু শিখলে। ম্যাথসেও সেরকম, এইখানে কিছু ব্যাকবোন যদি ধরে না নেওয়া হয় তাহলে তোমার লজিক্যাল ডেভেলপমেন্ট করতে অসুবিধা হয়। ফলে তোমাকে বেশ কিছু একটা বেস তৈরি করে নিতে হবে, এবং অনেকেই বেস তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সবার বেসে পুরনো যে এক্সিস্টিং রেজাল্টস আছে সেইগুলো হয়তো সবকটা এক্সপ্লেন করা যাচ্ছে না। কিন্তু পিয়ানোস অ্যাক্সিয়াম বা তুমি যদি ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল এই ধরনের জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সিস্টিং যে রেজাল্ট সেগুলোকে ভায়োলেট করে না এখনো অব্দি। ফলস্বরূপ ওইগুলো কিন্তু অ্যাজিউম করে নিয়ে আস্তে আস্তে ম্যাথামেটিক্সটা ডেভেলপ করেছে। এছাড়াও দেখবে অনেক রকম লজিক আছে, সেই লজিকে এই মুহূর্তে যাচ্ছি না, সেখানে অন্য রকম ওয়ার্ল্ড তৈরি হতে পারে, সেখানে অঙ্কের স্টেটমেন্ট অন্যরকম হতে পারে। ফর এক্সাম্পল একটু যদি ইনটিউটিভ আইডিয়া করো যে আমরা ধরো যে জিওমেট্রি করি ইউক্লিডিয়ান জিওমেট্রি একরকম, এই ধরনের জিওমেট্রি কিন্তু সব সময় নট নেসেসারি সবকিছু জিওমেট্রি ইউক্লিডিয়ান জিওমেট্রি হবে। তার মানে সবই যে প্লেনের ওপর কার্ভ হতে হবে নট নেসেসারি, তোমার একটা ফুটবলের ওপরেও কার্ভ হতে পারে। ফলে ফুটবলের ওপরেও স্ট্রেট লাইন তুমি ডিফাইন করতে পারো, কিন্তু চোখে দেখে ফুটবলের স্ট্রেট লাইনকে আমরা মোটেই স্ট্রেট লাইন বলবো না। তো এই ধরনের যে ডিফারেন্স গুলো তৈরি হয়, এই ধরনের ডিফারেন্স গুলো কিন্তু তৈরি হওয়ার পেছনে তোমার বেসিক যে বেসটা নিচ্ছ সেইটা কেমন তার উপর অনেকটাই ডিপেন্ড করে। তো এখানেও সেরকম ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসগুলো পড়ে এসেছি, ধরো প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, এই ধরনের জিনিসগুলো কিন্তু সব প্রিন্সিপালস, তোমার এর কোনো প্রুফ নেই, এগুলো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। হয়তো ইন্ডাকশন দিয়ে অ্যাক্সিয়াম অফ চয়েস করা যেতে পারে, বা অ্যাকশন অফ চয়েস ইউজ করে ইন্ডাকশন করতে পারো, বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল, বা ধরো তুমি ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, এইগুলোর একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তোমাকে কাউকে না কাউকে অ্যাজিউম করতেই হবে। আচ্ছা, আজকের একটা অ্যাসাইনমেন্ট আমি যেটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইউক্লিডের অ্যাকচুয়াল প্রুফ, সেটা নেটে ঘাটাঘাটি করে একটু কষ্ট করেই পেতে হবে। ইউক্লিড এক্স্যাক্টলি কি স্টেটমেন্টে প্রুফটা করেছিলেন সেইটা খোঁজার চেষ্টা করো, দেখবে যে ওনাদের তখনকার দিনে ইনফিনিটির কনসেপ্ট একটু অন্যরকম ছিল। তো দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, তার মানে একটা ইনফিনিটির ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে। তো এক্সাক্ট যে স্টেটমেন্ট অফ ইউক্লিড প্রুফ ফর দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস সেইটা খোঁজার চেষ্টা করো। সো আজকের একটা অ্যাসাইনমেন্ট হলো ইনফাইনাইটলি এক্সাক্ট প্রুফ অফ ইনফাইনাইটলি মেনি প্রাইমস দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি ডান বাই ইউক্লিড, নট বাই এনিওয়ান এলস। সেইটা কি ছিল সেটা একটু খোঁজাখুঁজি করে দেখবে। তাহলে এক্সাক্ট প্রুফ অফ ইউক্লিড অন ইনফাইনাইটলি মেনি প্রাইমস, ঠিক আছে? আচ্ছা, এবার বাকি যারা যারা যা বললে যে হ্যাঁ ঠিক কথাই, যে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস প্রুফ করার জন্য তোমরা যে যে স্টেটমেন্ট গুলো দিলে সেখানে কিন্তু ওই প্রপার্টিজ গুলো ইউজ হয়েছে, যে প্রত্যেকটা ইন্টিজার যেটা একের থেকে বড় বা সমান, বড় স্ট্রিক্টলি বড়, তার একটা প্রাইম ডিভাইজার আছে। এবং এই প্রুফটা
ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ইউজ করে করা যায়, অনেকভাবেই করা যেতে পারে। এই যদি প্রুফটা দেখো, এখানে আমার বইয়ের বেসিক্যালি চ্যাপ্টার 10 এবার আস্তে আস্তে আমি ফলো করব। যে প্রুফটা খুব সহজ। স্টেটমেন্টটা হচ্ছে এভরি পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1 হ্যাজ আ প্রাইম ডিভাইজার। প্রুফটা খুব সহজ। ইফ পসিবল let there be a positive integer greater than 1 having no prime divisors। তাহলে s হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট x is a positive integer greater than 1 having no prime divisor। তাহলে এখানে যেহেতু আমি অ্যাজিউম করে নিচ্ছি there exist a positive integer যার কোনো প্রাইম ডিভাইজার নেই, সেই এলিমেন্টটা অন্তত s এর মধ্যে চলে আসবে। তাহলে s একটা নন এমটি সাবসেট অফ আমার এই স্টেটমেন্টে ন্যাচারাল নাম্বারের স্টেটমেন্ট। এটা আমার বইতে এন বলতে বোঝা যাচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3। অনেক বইতে এন বলতে বোঝায় 1 থেকে শুরু করে। আমার বইয়ের এন প্লাস মানে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে। দাস বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা কি বলে একটু শুনি, কেউ একজন বলো তো ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা কি? ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা, হ্যাঁ বলো। বলে এভরি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার আর পজিটিভ ইন্টিজার একটা লিস্ট এলিমেন্ট থাকবে। আচ্ছা, তাহলে এমটি সেট নিশ্চয়ই একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, তার লিস্ট এলিমেন্টটাকে। আচ্ছা, তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ এর জন্য খুব প্যাথেটিক হয়ে যাবে আর কি। তো আমরা জানি আমাদের মাথায় আছে, কিন্তু আমরা অনেক সময় সেই জিনিসগুলো বলি না, আমরা ইনস্টলমেন্টে বলি। তো ঠিক যে কোনো একটা নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার মাস্ট হ্যাভ আ লিস্ট এলিমেন্ট। তো এটাকে বলা হয় এটাকে কি বলা হয়? প্রিন্সিপাল অফ ওয়েল অর্ডারিং। আচ্ছা, তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল থেকে এস মাস্ট হ্যাভ আ লিস্ট এলিমেন্ট সে এল, সিন্স এল হ্যাজ নো প্রাইম ডিভাইজার। কারণ এসটা লিস্ট এলিমেন্ট, এটা নিশ্চয়ই এস এর মধ্যে আছে, তাহলে এটার কোনো প্রাইম ডিভাইজার নেই। সো এল হ্যাজ নো প্রাইম ডিভাইজার অ্যান্ড এল ডিভাইডস এল। এল ক্যান নট বি আ প্রাইম ইন্টিজার। এটা কেন বললো? এটা কেন বলা হলো? এই স্টেটমেন্টটা, এই লাইনের একটু কেউ একজন বুঝিয়ে দাও এই স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টটা কেউ একজন বলো। স্টেটমেন্টটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? কারণ নাহলে এটা এস এর মধ্যে চলে আসতো। আচ্ছা, এই স্টেটমেন্টটা করতে গিয়ে তোমরা তো রিং থিওরি পড়ছো। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা যে কোনো ইন্টিজার তাকে ডিভাইড করে, এটা তো সত্যি ঘটনা। যে কোনো একটা ইন্টিজার, 0 বাদ দিলাম আমি, ধরো যে কোনো একটা ইন্টিজার সেই এলিমেন্টকে ডিভাইড করে। এটা কি আরবিটারি রিং এর জন্য সত্যি এই ঘটনাটা? তার মানে এভরি এলিমেন্ট ডিভাইডস, মানে যে কোনো এলিমেন্ট, নন জিরোই ধরলাম, এ ডিভাইডস এ ইন আরবিটারি রিং। ধরো রিং হচ্ছে আর, যে কোনো একটা রিং ধরলাম, আর থেকে যে কোনো একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে এ কি অলওয়েজ ডিভাইড এ ইন আর? তোমাদের কি মনে হয়? প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্নটা একটু লিখে দিই। ধরো লেট আর বি আ রিং, আর প্লাস ডট বি আ রিং। আইডেন্টিটি থাকলে হবে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিতে পারবে? লেট কিসের এক্সাম মানে a not equal to 0 belongs to R. এক মিনিট। Then is it true that A divides A in R? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি 2 কি 2 কে ডিভাইড করে, প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট, অ্যাটলিস্ট ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ক্লাস। তোমরা 2 কে ডিভাইড করে বলতে তোমাদের মাথায় ঘুরছে আমরা এখন ইন্টিজার সেটের মধ্যে আছি বা ইন্টিজার রিং এর মধ্যে আছি, জেড প্লাস ডটের মধ্যে আছে।
এটাই তোমাদের ইনটিউটিভলি মাথায় ঘোরে। কিন্তু আমরা যদি দুই, নিশ্চয়ই 2z প্লাস ডট, এটাও একটা রিং এর মধ্যে আছে। এবার যদি আমি প্রশ্ন করি ইন 2z ডাজ 2 ডিভাইড 2, তাহলে কি উত্তর হবে? তাহলে তোমার ডিভাইড করে না। তো এই যে ডিভাইড করার সঙ্গে কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের একটা যোগাযোগ আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আইডেন্টিটি এলিমেন্টকে খুব একটা পাত্তা দিই না। রিং এর আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বোঝায় নিশ্চয়ই সবাই জানো। তো রিং এর আইডেন্টিটি এলিমেন্ট আর জিরো এলিমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। তো জিরো এলিমেন্ট বেসিক্যালি অ্যাডিটিভ গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে জিরো এলিমেন্ট বলে, আর আইডেন্টিটি এলিমেন্ট বলতে বোঝায় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। সো রিং এর মধ্যে যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকতেই হবে নট নেসেসারি, যদি থাকে ভালো, না থাকলে আরো ভালো। তো এইখানে যদি না থাকে তাহলে কিন্তু অনেক রেজাল্টকে গন্ডগোল পাকিয়ে দেয়। তো 2 ডিভাইডস 2 এই কথাটা কিন্তু আমরা সবসময় বলে থাকি, কিন্তু সেটা কোথায়? সেটা জেড এর মধ্যে। জেড এর মধ্যে কেন বলি? কারণ জেড এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। কারণ যে কোনো রিং এর মধ্যে এ ডিভাইডস বি বলতে কি বোঝায়? there exists some c belongs to r such that b equal to ac, তবেই তো আমরা বলি a divides b। তাহলে এই যদি সিটাই তুমি খুঁজে না পাও রিং এর মধ্যে থেকে, তাহলে তো গন্ডগোল। সেই কারণে 2 কিন্তু 2 কে ডিভাইড করে না ইন 2z, কিন্তু আবার জেড এর মধ্যে সেটা করে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানেও সেই ধরনের একটা জিনিস কাজ করেছে। তাহলে এল নিশ্চয়ই প্রাইম নয়। তাহলে এল যদি প্রাইম না হয় নিশ্চয়ই কম্পোজিট, তাহলে এইরকম প্রোডাক্ট আকারে লেখা যাবে। তো ইট মাস্ট হ্যাভ তাহলে এ দেখো তোমার এ যদি মাস্ট হ্যাভ আ প্রাইম ডিভাইজার সে এক্স, অ্যাজ এ ডিভাইডস এল, তাহলে এক্স নিশ্চয়ই এল কে ডিভাইড করবে, কন্ট্রাডিক্টিং দ্য ফ্যাক্ট দ্যাট এল ডাজ নট হ্যাভ আ প্রাইম ডিভাইজার। সো এটা কন্ট্রাডিকশন এলো। তো সেখান থেকে তোমরা ফাইনালি যেটা করতে পারলে যে এভরি পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1 হ্যাজ আ প্রাইম ডিভাইজার। এইটা বেসিক্যালি কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো প্রুফ গুলো যেখানে আমরা প্রুফ করি। এটা কিন্তু খুব আমরা ম্যাক্সিমাম লোকজনই কিন্তু আমরা এই স্টেটমেন্টটার উপর খুব একটা জোর দিই না, আমরা ডাইরেক্টলি প্রুফ করে দিই যে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এবং এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়, কিন্তু এইটার প্রুফটা নিয়েও কিন্তু আমরা খুব একটা মাথা ঘামাই না। তো এই রেজাল্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের সাহায্য করবে। এবং তারপর এই বইটা দেখবে আমরা বেশ কিছু টাইপের প্রমাণ করেছি দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এবং প্রাইম নাম্বার নিয়ে অনেক ক্ষেত্রেই অনেক নতুন নতুন তথ্য চলে এসছে। সো লোকজনের মধ্যে একটা ইচ্ছে থাকে যে nth প্রাইমের ফর্মটা কিরকম হবে সেটা দেখা, সিকোয়েন্স অফ প্রাইম তুমি আগে থেকে বলে দিতে পারবে nth প্রাইমটা এরকম দেখতে হবে বা ith প্রাইমটাকে এরকম দেখতে, এই ধরনের ফর্মুলা বের করার একটা চেষ্টা। সেই ধরনের নিয়েও অনেক সুন্দর, যারা ওপেন প্রবলেমস অলরেডি দেখেছো তারা হয়তো নিশ্চয়ই এটাকেও দেখতে পেয়েছো। তো এইখানে আমরা বেশ কয়েকটা প্রুফ দিয়েছি দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস এর। তো সেই প্রুফ গুলো তোমরা কিন্তু একটু চটজলদি করে ফেলবে। তো এইখানে আমি বেশ কয়েকটা প্রুফ আছে তোমাদের আপাতত আজকের জন্য যে আমি পড়তে দিলাম। আগের দিন আমি বলেছিলাম যে 4k+3 বা 4k+1 এই ধরনের রিলেটেড বেশ কিছু ফর্মের প্রাইম এক্সিস্ট করে ইনফাইনাইটলি মেনি, তারও কিন্তু প্রুফ আছে। সেই প্রুফগুলো দেখা, কিন্তু সব ফর্মের যে প্রুফ হয়েছে তাও নয়। যারা ওপেন প্রবলেমস দেখেছো তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখতে পারবে। আচ্ছা, আজকে অবধি আমি যেটা পড়া দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এই জিনিস অবধি এত অবধি পড়ো। এবার আমি তোমাদের পড়া ধরবো, যেটা আগের দিন দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বইয়ের পিডিএফ পেজ 418 অবধি, চ্যাপ্টার 10 এর 418 অবধি তোমরা পড়বে। প্রুফগুলো অত্যন্ত সহজ, কিছুই সেরকম নেই, রিডিং পড়লেই বুঝতে পারবে, এটা বলার কিছু নেই, কিছু ইনফরমেশন আছে। এইবার আমি আসি আমাদের আজকের বিষয়ে, আগের দিনের যে ছিল। তাহলে আজকে তোমাদের আমি যেটা করতে দিচ্ছি সেটা হচ্ছে যে এক্সাক্ট প্রুফ অফ কনসেপ্ট, যেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, যেটা ইউক্লিড প্রুফ করেছিলেন। মানে ইউক্লিড উনি নিজে কি প্রুফ করেছিলেন
সেই স্টেটমেন্টটা, সেই প্রুফের লজিকটা একটু খোঁজাখুঁজি করা, নিশ্চয়ই ইন্টারনেটে পাওয়া যাওয়া উচিত। না পাওয়া গেলে তো কিছু করার নেই, ইউক্লিডের কাছে তো আর যাওয়া যাবে না। তো সেইটা ইন্টারনেটে খোঁজার চেষ্টা করো, যেটা ইউক্লিড নিজে প্রুফ করেছিলেন, নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আজকে আরেকটা প্রবলেম দেবো। সেটা হচ্ছে যে আগের দিন আমরা করেছিলাম যে প্রথমে শুরু করেছিলাম জেড ইজ নট আইসোমরফিক টু জেড ক্রস জেড, কারণ সেখানে তোমরা বলেছিলে জেড ইজ আ সাইক্লিক গ্রুপ বাট জেড ক্রস জেড ইজ নট আ সাইক্লিক গ্রুপ, তাহলে দে ক্যান নট বি আইসোমরফিক। আজকের যে প্রশ্ন দিচ্ছি, ইজ জেড ক্রস জেড অ্যান্ড জেড ক্রস জেড ক্রস জেড আর দে আইসোমরফিক? লিখে দিচ্ছি প্রশ্নটা, যে আমরা যদি দেখি জেড ক্রস জেড ইজ, আচ্ছা, জেড ক্রস জেড অ্যান্ড জেড ক্রস জেড ক্রস জেড দুজনেই গ্রুপ, আর দে আইসোমরফিক? আইসোমরফিক অ্যাজ গ্রুপ? ঠিক আছে, দেখো এখানে আগের দিন যেটা আমরা করেছিলাম, আচ্ছা, আগের দিন আমরা যেটা করেছিলাম যে জেড আর জেড ক্রস জেড, সেখানে একটা সহজ উপায় লাগিয়ে দিয়েছিলাম যে একটা সাইক্লিক একটা সাইক্লিক নয়। এখানে দেখতে পাচ্ছ জেড ক্রস জেড আর জেড ক্রস জেড ক্রস জেড, নান অফ দেম আর সাইক্লিক। ফলে আগের দিনের যে আমাদের লজিকটা ছিল সেটা কিন্তু খাটবে না এখানে, ফলে এখানে অন্য কিছু দেখতে হবে। এটা খুব সহজ হবে না, নতুন নতুন কনসেপ্ট পড়তে হবে। তবে আমি চাইবো যে তোমরা সেই ধরনের কনসেপ্ট গুলো এখন থেকেই জানতে শুরু করো, কারণ অনেকেরই তোমাদের ইচ্ছে আছে যে হায়ার স্টাডিজে ভালো ইনস্টিটিউটে যাওয়ার। অলরেডি এনবিএইচএম এর বোধহয় বেরিয়েছে, ফলে এনবিএইচএম এর ফর্ম গুলো দেখা শুরু করো। অনেকেই হয়তো খেয়াল করোনি বা অনেকেই খেয়াল করেছো যে এনবিএইচএম এর এখন তোমরা যে পরীক্ষাটা দেবে, সেই পরীক্ষাটার বেসিক্যালি দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে মাস্টার্সে যদি তোমরা জয়েন করো কোথাও, তাহলে মাস্টার্সে পড়লে তোমরা স্কলারশিপ পাবে, ঠিক আছে? এবং এনবিএইচএম হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ম্যাথসের সব থেকে প্রেস্টিজিয়াস স্কলারশিপ। হয়তো তোমরা অনেকেই ইন্সপায়ার পাও, ফলে একসঙ্গে দুটো স্কলারশিপ তোমরা অ্যাভেল করতে পারবে না। স্টিল তোমার সিভিতে যদি থাকে যে তুমি এনবিএইচএম স্কলারশিপ পরীক্ষাটা সফল হয়েছিলে রিটিনে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউতে, তাহলে কিন্তু তোমার একটা এক্সট্রা ওয়েটেজ ক্যারি করবে। ফলে অবশ্যই তোমরা এনবিএইচএম এর পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও, এবং সেটার ডেডলাইন একটা বেরিয়েছে, তোমরা একটু খোঁজো, নেটে সার্চ করো। ফলে সেইটা স্কলারশিপ পাওয়াটা বুঝতেই পারছো, যেহেতু এটা অল ইন্ডিয়া পরীক্ষা, খুব একটা সহজ নয়। বিভিন্ন জোনে পরীক্ষা হয়, আমরা হচ্ছে ইস্টার্ন জোনের আন্ডারে। তো আগে আমি এই ইস্টার্ন জোনাল কোঅর্ডিনেটর ছিলাম, মানে আমার আন্ডারে 5খানা স্টেট ছিল। আমি পুরো পরীক্ষাটা অর্গানাইজ করতাম ওয়েস্ট বেঙ্গলে। যেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নে যতগুলো স্টেট আছে সেটা আমার আন্ডারে ছিল। সো তারপরে আমি প্রেসিডেন্সি আসার আগে ওটা ছাড়ি। তো এবছর আইএসআই দায়িত্ব নিয়েছে, আগের বারে কাল্টিভেশন অফ সায়েন্স দায়িত্ব নিয়েছিল। তো যাই হোক, তো সেই পরীক্ষা সম্পর্কে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেগুলো সমস্ত কিছু নেটে অ্যাভেলেবল, সেগুলো একটু দেখো, সেইটার প্রিপারেশন কিন্তু নিতে শুরু করো। সো এইটা কেউ চটজলদি বলতে পারবে আমাকে অ্যান্সার, এটা আইসোমরফিক না আইসোমরফিক নয়? না স্যার। আইসোমরফিক। আচ্ছা, নয় কেন বলছো? আচ্ছা, আইসোমরফিক কেন বলছো? আচ্ছা, আগে নয়টাই শুনি, বলো। না আমার স্যার কেন কি না স্যার, জেড ক্রস জেড এর 3টে জেনারেটর আর জেড ক্রস জেড এর 2টো জেনারেটর। এবার আইসোমরফিক হলে জেনারেটর তো জেনারেটরে ম্যাপ করা উচিত, সো তাই জন্য। আইসোমরফিক হলে জেনারেটর জেনারেটরকে ম্যাপ করে, এটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আর আকাশের কি মনে হলো? স্যার আইসোমরফিক। কেন? ওই আগেরটা কারণ যেগুলো স্যার জেড আর জেড ক্রস জেড তো আইসোমরফিক,
তো জেড ক্রস কি জেড কি কি তো কি ট্রিপল জেড এর জেড সাথে জেড ক্রস জেড আইসোমরফিক কার হবে। সঙ্গে আইসোমরফিক? স্যার জেড এর সাথে। এই আগের দিন ছিল তো তুমি ক্লাসে, হ্যাঁ। জেড ক্রস জেড তো নট সাইক্লিক হলো আর জেড সাইক্লিক হলো, আইসোমরফিক হলো না। ও সরি সরি সরি। ও সরি স্যার। স্যার যে এই দুটোর ইয়ের জন্য তো দেখা যায় যে মানে জেনারেটরের যে ইয়েটা সেটা কি যে ইনভ্যারিয়েন্ট, মানে তিনটে দিয়ে জেনারেট করলে অন্য জেনারেটর সেটা ওই তিনটি থাকতে হবে, সেটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো তোমার কথাটা একটু আস্তে 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 একটু জোরে বলবে? স্যার বলছি যে এখানে ওই যেটা বললো যে জেনারেটিং সেটই ম্যাপ হয়, হুম সেটাতে তো আমাকে দেখাতে হবে যে আমি জানি তিনটে ওই 0 0 1 ওগুলো দিয়ে জেনারেট হচ্ছে, কিন্তু হুম আমার দেখাতে অন্য জেনারেটিং সেট থাকলো তার কার্ডিনালিটি 3ই হবে, হুম সেটা তো আমাকে দেখাতে হবে। হুম সো ওইটাই বলছিলাম যে মানে এখানে একটা আমার হয়নি, মানে একটা অবজারভেশন আছে যে মানে যে যে নাম্বারগুলো আমার আসবে তিনটে ইয়েতে, আমি ধরে নিই যে এবিসি, আমি ধরলাম যে কন্ট্রাডিকশন দেখা যায় দুটো জেনারেটর আছে, হুম মানে জেড ক্রস জেড এর, তাহলে হুম ওর যে কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেট হবে সেটা হচ্ছে ওই যে ফার্স্ট কোঅর্ডিনেটটা সবসময় এ আর মানে এর ফার্স্ট কোঅর্ডিনেট আর অন্যটার ফার্স্ট কোঅর্ডিনেটের জিসিডির মাল্টিপল হবে। হুম এবং সিমিলারলি দ্বিতীয় কোঅর্ডিনেটটা মানে এর সেকেন্ড কোঅর্ডিনেট আর অন্যটা সেকেন্ড কোঅর্ডিনেটের জিসিডি মাল্টিপল হবে। এবার এবার সব বাকিগুলোর একই কেস। এবার যেহেতু আমার জিসিডি মাল্টিপল, এবার জিসিডিটা যদি আমার 1 এর বেশি হয় তাহলে তো সেগুলো একটা পার্টিকুলার মাল্টিপলই আসবে, সবাইকে আমি ধরতে পারবো না। হুম তাহলে প্রত্যেকটা যে আমি যে দুটো নাম্বার দিয়ে জেনারেট করছি তাদের যে প্রত্যেকটা কোঅর্ডিনেট মানে এর ফার্স্ট কোঅর্ডিনেটের সঙ্গে অন্যটা ফার্স্ট কোঅর্ডিনেট, এদের সব জিসিডি গুলো 1 হবে, এইটুকু প্রুফ করতে দিয়েছে, মানে বাকিটা করছি। আচ্ছা ঠিক আছে, মানে ভাবার বিষয় আর কি এগুলো। তো ভাবো, মানে এইগুলোতে হবে কি তোমাদের মগজের পুষ্টি হবে, তোমরা তো গ্রুপ রিং ফিড করছোই, কিন্তু এইগুলো তোমাদের মগজের পুষ্টির জন্য আর কি, যেগুলো ভাবনা চিন্তার বিষয়। ভাবো, ঠিক আছে? তা এটা হচ্ছে তোমার লিখতে থাকো আর কি।